হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? সবাই দ্রুত চলে আসো। বৃত্ত অধ্যায়ের 9 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা বলো? আমরা কিন্তু দেখতে দেখতে আরেকটা অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকেই বৃত্ত অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সবগুলো একাডেমিক টাইপ কমপ্লিট হয়ে যাবে। তারপর আরেকটা ক্লাস নিব বৃত্তের উপর সোমবারে, তোমরা জানো। আগামী ক্লাসে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম দেখাবো। তো সবাই দ্রুত চলে আসো। হ্যাঁ, আদাব, ভালো আছি। তুমি কেমন আছো? রায়েক হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল, গোলাম মুর্শিদ, জন, সারোয়ার রহমান, অর্ণব বিশ্বাস, নাইসা হক, ইমু, নমস্কার। স্বর্ণা, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। নাইসা কেমন আছো? রেদওয়ান, ভালো আছি। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে হচ্ছে আমাদের বৃত্ত অধ্যায়ের 9 নাম্বার ক্লাস। আগামী ক্লাসে সোমবারে আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের সাইকেল একে মোট 4টা চ্যাপ্টার, তার মধ্যে সোমবারে 3টা অধ্যায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে বাকি থাকবে শুধু ষষ্ঠ অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায় কিন্তু অনেক ছোট অধ্যায়। ষষ্ঠ অধ্যায় যারা সপ্তম অধ্যায় পড়ে ফেলছো, ত্রিকোণমিতির 2টা অধ্যায়, একটা সপ্তম একটা ষষ্ঠ। তো ষষ্ঠ অধ্যায় 4 ক্লাসেই কভার করে ফেলা যাবে, সর্বোচ্চ 4 ক্লাস। যারা সপ্তম অধ্যায় পড়ে ফেলছো আগে সপ্তম অধ্যায় পড়ে ফেলবা, তারপরে ষষ্ঠ, কোনো সমস্যা নাই। ষষ্ঠ পড়তে আমাদের 4 ক্লাসের বেশি লাগবে না। ওকে, সবাই রেডি বলো? রেডি, দ্রুত চলে আসো। তো আজকে ক্লাসটা তারাই লাইভে করতে পারবা যাদের প্রথম 8টা ক্লাস করা আছে। তো প্রথম 8টা ক্লাস কার কার করা আছে বলো? এবং লেকচার 7 এবং 8 মিলে যে বাড়ির কাজ দিছিলাম, বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো? হাত তুলো দেখি। অর্ধেক করছো? আচ্ছা, ঠিক আছে, তাও তো করছো। তো আজকে আমাদের 9 নাম্বার লেকচার, লেকচার 8 পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং বাড়ির কাজও কমপ্লিট থাকা উচিত। কিছু বাদ আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিছু বাদ থাকলে সমস্যা নাই, কিছু যে করছো এটাও তো অনেক। ঠিক আছে, ফাইন। ডিফারেন্সিয়েশন কবে শুরু করবেন? ডিফারেন্সিয়েশন দেরি আছে। অন্তরীকরণ, যোগজীকরণ এই 2টা অধ্যায়ের সাইকেল 3-এ আর্কাইভ ক্লাস দেওয়া আছে। কাজে কারো আগে প্রয়োজন হলে ওখান থেকে এনরোল করে ক্লাস করা শুরু করে দাও। আমাদের তো সব অধ্যায় একসাথে আমরা পড়াইতে পারবো না, আমাদের তো আস্তে ধীরে আগাইতে হবে, তাই না? একই সাথে অনেকগুলো অধ্যায় তো শুরু করে ফেলা যাবে না। তো আস্তে ধীরে আগাবো আমরা। হ্যাঁ, যাদের আগে এগিয়ে থাকতে চাও তোমরা, যে আমরা ভাইয়া অন্তরীকরণ যোগজীকরণ আগেই পড়ে ফেলতে চাই, তোমাদের জন্য তো আর্কাইভ ক্লাসগুলো আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, সবাই প্রশ্ন তুলো। হ্যাঁ মাহফুজ, ভালো আছি। তুমি কেমন আছো? বাস্তব সংখ্যা মেগা এক্সামের ডেটটা চেঞ্জ করে দিলে ভালো হবে। 15 তারিখে ভেক্টরের মেগা এক্সাম। আচ্ছা ঠিক আছে, ফিজিক্স ব্যাচে ভেক্টরের মেগা এক্সাম, তাহলে চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। একদিনে 2টা মেগা এক্সাম রাখবো না। বাস্তব সংখ্যা অধ্যায়ের তো আরেকটা ক্লাস বাকি আছে, আগামীকালকে নিব ওই ক্লাসটা, রবিবার সন্ধ্যা 6টায়। দেখছো তোমরা হয়তো রুটিনে। তো ভাবছিলাম আগামী শুক্রবারে বাস্তব সংখ্যা অধ্যায়ের উপর সাইকেল 4-এ মেগা এক্সাম হবে, বাট যদি ফিজিক্সের মেগা এক্সাম ওই দিন থেকে থাকে তাহলে আমি চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। সোম অথবা মঙ্গলবার দিয়ে দেবো। শুক্রবারের জায়গায় সোমবার দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, অথবা মঙ্গলবার দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নীরব, ভালো আছি। তুমি কেমন আছো? এই প্রশ্ন তোলা হয়েছে? আচ্ছা, প্রশ্নটা তোলো এবং প্রশ্নটা একটু পড়ো। এরকম ম্যাথ আমরা গত ক্লাসে করছি না? বলো। এই রেখা হতে এই বৃত্তের নিকটতম ও দূরতম লম্ব দূরত্ব এবং ওই লম্ব দূরত্বে অবস্থিত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। গত ক্লাসে কিন্তু এই ধরনের ম্যাথ আমরা করছি, বাট গত ক্লাসে ছিল একটা বিন্দু থেকে, মনে আছে? একটা বিন্দু থেকে বৃত্তের নিকটতম দূরত্ব এবং দূরতম দূরত্ব। গত ক্লাসে আমরা যেটা শিখছি, গত ক্লাসে শিখছি বিন্দু থেকে। আর এখানে বলছে এই রেখা থেকে, এটা কিন্তু একটা সরল রেখা, পার্থক্যটা বুঝছো? গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করছিলাম ওখানে বলছিল যে একটা বিন্দু থেকে বৃত্তের নিকটতম এবং দূরতম দূরত্ব এবং ওই দূরত্বের 2টা বিন্দুর স্থানাঙ্ক বাইর করো। ওগুলো আমরা গত ক্লাসে শিখছি। তো আজকে ক্লাসে আমরা শুরুতে শিখব এই রেখা হতে এই বৃত্তের নিকটতম এবং দূরতম বিন্দুর লম্ব দূরত্ব।
আমরা বাই ডিফল্ট দূরত্ব বলতেই লম্ব দূরত্ব, এটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব বলতেই আমরা লম্ব দূরত্ব বুঝি। আমরা কিন্তু আঁকা বাঁকা দূরত্ব বুঝি না, আমরা ডিরেক্ট লম্ব দূরত্বই বুঝি। আগে আমরা চিত্রটা ভালো মতো বুঝবো। ওয়েট, চিত্রটা ভালো মতো বুঝতে পারলে ম্যাথ শেষ। দেখো এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা, দেখো ধরো এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা। দেখো এই রেখা বৃত্তের ভিতরে আছে নাকি বাইরে আছে আমার এই জিনিস বাইর করার দরকার নেই, বিন্দুর ক্ষেত্রে সেটা চেক করে নিবা। যখন বিন্দু বলবে একটা বিন্দু বৃত্তের ভিতরে আছে নাকি বাইরে আছে সেটা চেক করে তুমি চিত্র আঁকাবা। বাট রেখার ক্ষেত্রে ভিতরে নাকি বাইরে চেক করার দরকার নাই, অটোমেটিক উত্তর সেমই আসবে। তুমি বাইরে ধরো, কোনো টেনশন নাই। এখন দেখো এই যে এটা একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 20 ইকুয়ালস টু 0। আর এটা হচ্ছে রেখা, রেখাটার সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y, 3x প্লাস 4y প্লাস 20 ইকুয়ালস টু 0। আচ্ছা তোমরা আমাকে আগে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, বলো দ্রুত করে ফেলো। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, কেন্দ্র 2,1 আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে বলো, রুট ওভার অফ এটাকে স্কয়ার করলে 4 আর 1 5, 5 থেকে মাইনাসে মাইনাসে প্লাস 20, তাহলে 5 আর 20 25, 25 কে বর্গমূল করলে 5 একক। তাহলে খেয়াল করে দেখো এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,1, ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এখন প্রশ্নটা ভালো মতো বুঝো, তোমাকে বলছে কি বলছে যে এই বৃত্তের দেখো এই রেখা হতে, এই যে এই সরল রেখা, এই সরল রেখা হতে এই বৃত্তের নিকটতম মানে সবচেয়ে কাছের বিন্দু এবং সবচেয়ে দূরের বিন্দুর লম্ব দূরত্ব এবং ওই লম্ব হতে অবস্থিত বিন্দুদ্বয়ের স্থানাচ্ছা, ওই দূরত্বে অবস্থিত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। ওয়েট, এই যে দেখো এই রেখা থেকে এই বৃত্তের উপরস্থ সবচেয়ে কাছের বিন্দু এবং সবচেয়ে দূরের বিন্দুর লম্ব দূরত্ব। তো এই দূরত্ব বের করার জন্য তুমি কি করবা, কেন্দ্র থেকে, এই যে গত ক্লাসে যেই সিস্টেম ছিল সেম সিস্টেম, ধরো কেন্দ্র কত 2,1, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর তুমি লম্ব আঁকাই দিবা, যেহেতু লম্ব দূরত্ব লম্ব এঁকে দাও, একদম লম্ব, এই যেটা কিন্তু লম্ব, কি লম্ব, ওয়েট লম্ব এঁকে একদম এই দিকে বর্ধিত করে দাও। এই দেখো ওই মাথা পর্যন্ত, মনে আছে গত ক্লাসেও কিন্তু আমরা সেম কাজই করছিলাম, একদম ওই মাথা পর্যন্ত বর্ধিত করে দাও। এই দেখো এখানে কিন্তু লম্ব আঁকাবা, এই যে দেখো কেন্দ্র থেকে যেই রেখা দেওয়া আছে এই রেখার উপর কি এঁকে দিবা, লম্ব, এটা কিন্তু লম্ব, লম্ব এঁকে দিবা, কারণ প্রশ্নে কিন্তু লম্ব দূরত্ব বলাই আছে, আর বাই ডিফল্ট আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্বই বুঝি। তো এই যে দেখো এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব এঁকে একদম ওই প্রান্ত পর্যন্ত বর্ধিত করে দিবা। তার মানে বোঝো, মনে করো এই বিন্দুটা হচ্ছে পি, এই যে বিন্দুটা এটা হচ্ছে সবচেয়ে কাছের বিন্দু পি এ, আর এই যে বৃত্তের উপরস্থ এটা হচ্ছে সবচেয়ে দূরের বিন্দু। আগে বলো প্রশ্নটা বুঝছো কিনা। আর কেন্দ্র ধরো ও, ধরো কেন্দ্র হচ্ছে ও বিন্দু। দেখো তোমাকে বলছে যে এই রেখা থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের দূরত্ব কোনটা আর সবচেয়ে দূরের দূরত্ব কোনটা। তাহলে তুমি কি করবা, কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব এঁকে দিবা, লম্ব এঁকে একেবারে ওই মাথা পর্যন্ত বর্ধিত করে দিবা। তাহলে এই রেখা থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে এ বিন্দু, তোমাকে বলছে এই পি এ, এই দূরত্ব বের করতে হবে, সবচেয়ে কাছের দূরত্ব, এবং সবচেয়ে দূরের দূরত্ব হচ্ছে পিবি, অর্থাৎ তোমার বের করতে হবে পি এ এবং পিবি, এই দুইটা দূরত্ব, এবং তোমাকে বাইর করতে হবে এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক। এই প্রশ্ন বুঝছো কিনা বলো, যারা গত ক্লাসটা করছো আগে বলো কি কি বের করতে হবে সেটা কে কে বুঝছো। সবচেয়ে কাছের দূরত্ব পি এ, সবচেয়ে দূরের দূরত্ব পিবি, এবং এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক। প্রশ্ন বুঝছো, ওকে ফাইন। এখন আমাকে বলো আমার এখানে প্রথম কি দরকার, এই পি বিন্দুর স্থানাঙ্ক দরকার। এখানে যদি আমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে কাজ অর্ধেক শেষ। এই পি বিন্দুর স্থানাঙ্ক, তোমরা যারা সরল রেখা পড়ছো, সরল রেখা যারা পড়ছো তোমাদের কি মনে আছে যে এই বিন্দু থেকে, মনে করো ও বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, মনে আছে কার কার। এই ম্যাথটা পুরাটা সরল রেখা। দেখো এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সরল রেখা অধ্যায়ে পড়াইছি। তাহলে কেমনে বের করবো, আগে এই রেখার সমীকরণ বের করো। দেখো ওপি রেখা, দেখো এখানে ওপি রেখা যেই কথা, এপি রেখা একই কথা, বিপি রেখা একই কথা, এই যে পুরা রেখাটা, এই পুরা রেখার সমীকরণ তো সেম সমীকরণ। এটাকে তুমি ওপি রেখা বলতে পারো, এপি রেখা বলতে পারো, বিপি রেখা বলতে পারো, যেটা খুশি। তাহলে তুমি ধরো যে ওপি রেখাই বললা, বলো আগে ওপি রেখার সমীকরণ কি হবে বলো। ওপি, এটাকে তুমি ওপি বলো এপি বলো কোনো সমস্যা নেই। ওপি রেখার সমীকরণ, তারপরে ছেদবিন্দু বের করব। ওপি রেখার, এগুলো কিন্তু সরল রেখার কনসেপ্ট। ওপি রেখার সমীকরণ কি হবে, ওপি রেখা হচ্ছে এই রেখার উপর লম্ব রেখা। তাহলে ভাইয়া ওপি রেখা যেহেতু এই রেখার উপর লম্ব, তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ,
এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ প্লাস ধ্রুবক চিহ্ন চেঞ্জ ইকুয়ালস টু 0, যা ও বিন্দুগামী, যা 2,1 বিন্দুগামী। তাহলে বলো কে এর মান কত? যা 2,1 বিন্দুগামী, অবশ্যই 2,1 বিন্দু দিয়ে যায়। তাহলে বলো কে এর মান কত আসে? কে এর মান কত? এক্স এর জায়গায় বসাও 2, 4 দুগুণে 8, মাইনাস ওয়াই এর জায়গায় বসাও তো 1, 3 একে 3, প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এখান থেকে কে এর মান +5, ওই দিকে গিয়ে -5। সুতরাং এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ 4x - 3y - 5 ইকুয়ালস টু 0। দেখো এটা কোন রেখার সমীকরণ? এটা হচ্ছে ওপি রেখার সমীকরণ। তাহলে আমাকে বলো তো, এই যে এই রেখা আর এই রেখা, এই দুটার ছেদবিন্দু তো পি বিন্দু, বাইর করো। আমি সমীকরণটা এখানে লিখে দিই। এটা হচ্ছে 4x - 3y, 4x - 3y - 5। অ্যাডমিশনে এই ম্যাথগুলো আসলে চিত্রের মধ্যেই অ্যান্সার করে ফেলা যায়, বাট একাডেমিকে অবশ্যই বাংলায় লিখবা। এখন আমাকে বলো, এই যে এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু ক্যালকুলেটর দিয়ে সমাধান করো। ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বলো পি বিন্দু স্থানাঙ্ক কত আসে। ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বলো পি বিন্দু স্থানাঙ্ক কত আসে। ইকুয়েশন মোডে যাই, সিমল ইকুয়েশন, আননোন হচ্ছে দুইটা, ধ্রুবকগুলো কিন্তু ডান পাশে বসাবা। এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ -3, ধ্রুবকটা ডান পাশে হইলে -5 হয়ে যাবে +5। এখানে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 4, ধ্রুবক +20, ডান পাশে গেলে হয়ে যাবে -20, -20, -8/5 -19/5, মিলছে সবার সাথে? -8/5 -8/5 কমা -19/5। এগুলা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, কারণ এটা অনেক বড় একটা ম্যাথ, অনেক বড় একটা ম্যাথের মধ্যে ছোট একটা পার্ট হচ্ছে এইটুক। ডিরেক্ট তুমি দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবা। ওকে, আমাদের ম্যাথ কিন্তু শেষ। এখন বাকি যেটা আছে এটা বাচ্চা জিনিস। বাচ্চা জিনিস কেন? আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম। দেখো এখন কেন বাচ্চা জিনিস, আগে আমার বের করতে হবে দূরত্বগুলা, আগে আমার দূরত্বগুলা বাইর করতে হবে। খেয়াল করে দেখো, এই যে পি এ ওয়েট, আমার দরকার পি এ। তার আগে আমাকে বলো এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল 5 একক। তো ব্যাসার্ধ যেহেতু 5, আমি কি এটা বলতে পারি কিনা বলো? ও এ সমান ও বি সমান 5, বলো। দেখো এই বৃত্তের ব্যাসার্ধ ও থেকে বি এবং ও থেকে এ, ও থেকে এ এবং ও থেকে বি, এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ এবং ও বি সমান 5। এরপরে আমাকে বলো ওপি সমান কত? ওপি বাইর করে বলো। ওপি, ওপি সমান কত? ওপি সমান √, এই যে কেন্দ্র থেকে এই যে ভাদবিন্দু, কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের ভাদবিন্দুর স্থানাঙ্ক, এই দুটার দূরত্ব ওপি। 2 মাইনাসে মাইনাসে +8/5, মাইনাসে মাইনাসে +8/5 হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তর 1 মাইনাসে মাইনাসে +19/5 হোল স্কয়ার। এই দূরত্বটা কত আসে বলো? এই ওপি, ওপি কত আসছে? ওপি কত আসছে? 6। হ্যাঁ, ওপি আসছে 6 একক, ওপি আসছে 6 একক। তাইলে এখন আমাকে বলো, ম্যাথ শেষ, ম্যাথ কিন্তু শেষ। ওপি যেহেতু 6, তাহলে আমাকে বলো পি এ সমান কত? বলো পি এ। এই পি এ মানে কি? আমার দরকার কিন্তু পি এ। নিকটতম দূরত্ব হচ্ছে পি এ আর দূরতম দূরত্ব হচ্ছে পিবি, এবং দুইটা বিন্দু হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু, এদের স্থানাঙ্ক বের করতে হবে। এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক, ওয়েট পি এ লিখো। নিকটতম দূরত্ব, নিকটতম দূরত্ব, দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বই বুঝি, আলাদা করে লম্ব না লিখলেও চলবে। নিকটতম দূরত্ব, নিকটতম দূরত্ব কত? পি এ। পি এ সমান ওপি মাইনাস ও এ, ওপি মাইনাস ও এ। দেখো এই যে ওপি, ও থেকে পি, এই টোটাল ডিসটেন্স থেকে ও এ এতটুকু মাইনাস করে দাও, তাইলে পি এ থাকবে। তাহলে ওপি সমান কত? ওপি সমান 6, আর ও এ, ও এ সমান এই বৃত্তের ব্যাসার্ধ 5 সমান 1 একক। তাহলে একদম নিকটতম বিন্দু, একদম নিকটতম বিন্দু হচ্ছে 1 একক। এরপরে সবচেয়ে দূরের বিন্দু পি থেকে বি, পি থেকে বি, পিবি লিখো। দূরতম দূরত্ব, দূরতম দূরত্ব পিবি, দূরতম দূরত্ব পিবি সমান কি হবে? দেখো পি এ প্লাস এ বি, পি এ প্লাস এ বি। কে কে বুঝছো বলো? এই দেখো পি এ প্লাস এ বি,
অথবা কেউ চাইলে এভাবেও লিখতে পারে ওপি প্লাস ওপি প্লাস ওবি। এই দেখো এবি মানে কি, এবি মানে ব্যাসার্ধের দ্বিগুণ। অথবা তুমি এভাবে লিখতে পারো, যে কোনো লিখতে পারো, যে কোনো ভাবে লিখলে, কারো ইচ্ছা হলে এভাবে লিখবো, ওইভাবে লিখবো না। যে ওপি কথা কিন্তু একই প্লাস ওবি, যার যেমনে ভাল লাগে, যার যেমনে ভাল লাগে। এবি মানে বৃত্তের ব্যাস, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা আমরা সবাই জানি, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা ওপি, তাহলে ওপি যে দুটি বের করাই আছে 6 প্লাস ওবি, ওবি মানে ব্যাসার্ধ 5 11। ঠিক আছে ফাইন। এখন বিন্দুগুলা কেমনে বের করবো বলো, বিন্দুগুলা কেমনে বের করবো এটা বলো। দেখো আমরা সবচেয়ে কাছের সবচেয়ে বের করলাম পি এ, আর সবচেয়ে দূরের দূরত্ব বের করলাম 11 মানে পিবি। এখন এবং ওই দূরত্বে, ওই লম্ব দূরত্বে অবস্থিত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, বিন্দুদ্বয়ের মানে এ বিন্দুর স্থানাঙ্ক এবং এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমি যদি প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলেই কিন্তু কাজ শেষ, কারণ পরে আমরা বলবো ও বিন্দু হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু। শুধু এ বিন্দু বাইর করো তাহলেই কাজ শেষ। কেমনে বের করবা আমাকে বলো। আমি এই যে দেখো, এই যে ও পি, আমি কি বলতে পারি না ও এ, ও এ সমান কত, ও এ সমান 5, ও এ সমান 5। আর এই যে খেয়াল করে দেখো পি এ, পি এ সমান কত, পি এ সমান কত পাইছি, পি এ সমান 1। তাহলে আমাকে বলো আমি এই জিনিসটা বলতে পারি কিনা যে এ বিন্দুটি ওপি রেখাকে 5:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। কে কে আমার সাথে একমত বলো, আমার সাথে কে কে একমত। আমি আবার নতুন করে তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, খেয়াল করে দেখো। আমার দরকার হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি এতক্ষণ যাব যা কিছু পাইছি ওখান থেকে আমি দেখতে পারলাম যে ও এ সমান 5, ও এ সমান 5 আর পি এ সমান 1। তাহলে আমি বলতে পারি, এই কথাটা আমি বলতে পারি কিনা বলো, যে এ বিন্দুটি, এ বিন্দুটি ওপি রেখাকে, এ বিন্দুটি ওপি রেখাকে 5:1, 5:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক নিচে 5 প্লাস 1, 5 প্লাস 1, উপরে কি হবে m1x2, 5 এর সাথে গুণ হবে -8/5 প্লাস m1x2 প্লাস m2x1, 2 একে 2, 1 ইন্টু 2, আচ্ছা একই কথা, m1 m2 একটু x1, 1 ইন্টু 2। একইভাবে m1y2 5 ইন্টু m1y2 -19/5, এটা কত আসে বলো, -19/5 প্লাস 1 এর সাথে কোটি 1 ইন্টু 1। বলো তো এ বিন্দুর স্থানাঙ্কটা কত আসছে, এ বিন্দুর স্থানাঙ্ক কত আসছে বলো, -1 -3 সবার আসছে, -1 -3। এই যে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক সবার -1 -3 আসছে, ভেরি গুড। তাহলে এখন দেখো আমি সবচেয়ে নিকটতম দূরত্বের যে বিন্দুটা, সবচেয়ে নিকটের বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি। এখন আমাকে বলো তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব। বি বিন্দু আমি কি বলতে পারি, ধরলাম বি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। দেখো ও বিন্দু হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু, শেষ। ও বিন্দু এ বি রেখার মধ্যবিন্দু, কেন, কারণ কেন্দ্র অবশ্যই ব্যাসের মধ্যবিন্দু। ও বিন্দু এ বি রেখার মধ্যবিন্দু। তাহলে আমরা ধরলাম যে বি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, কথা সত্য। তাইলে আমরা কি জানি মধ্যবিন্দুর ভুজ, এই দেখো মধ্যবিন্দুর ভুজ 2 সমান দুইটা ভুজের গড়, এখানে ভুজ আলফা, এখানে ভুজ এই যে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত এখানে লিখে রাখি, এ বিন্দুর স্থানাঙ্ক -1 -3, -1 -3। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক -1 -3। একটু ওয়েট, একটু ওয়েট, আমার বাসায় কলিং বেল বাজতেছে, তোমরা করো। এই যে মধ্যবিন্দুর ভুজ, দুইটা ভুজের গড়, আর মধ্যবিন্দুর কোটি, দুইটা কোটির গড়। আমি একটু আসতেছি, কলিং বেল বাজতেছে, দরজাটা খুলে দিয়ে আসি।
মিলাইতে পারছো বলো, কে কে মিলাইতে পারছো? এই মিলছে তোমাদের? দেখো, এই দেখো, ও বিন্দু হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু, অবশ্যই কেন্দ্র তো অবশ্যই ব্যাসের মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর ভুজ 2 সমান দুইটা ভুজের গড় আলফা প্লাস -1 আলফা -1/2। এখান থেকে আলফা বের করো, 2 দুগুণে 4, 4 আর 1 5। মধ্যবিন্দুর কোটি হচ্ছে 1, দুইটা কোটির গড়, এখানে কোটি বিটা, এখানে -3 ডিভাইড বাই 2, 2 দুগুণে 4, সরি 2 একে 2 আর 3 এ 5, বা এটা থেকে 5,5 হয়ে গেছে। এটা কি তোমাদের 5,5 আসছে? ভেরি গুড। এই যে সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক 5,5। কে কে বুঝছো বলো? পুরা ম্যাথটাই কিন্তু সরল রেখার। আচ্ছা তোমরা আমাকে বলো, এই ম্যাথটাতে বৃত্তের কাজ শুধু এতটুকু না? কেন্দ্র ব্যাসার্ধ বলো, কেন্দ্র ব্যাসার্ধ ছাড়া পুরাটাই কিন্তু সরল রেখা। ঘটনা বুঝছো তোমরা? এই যে কেন্দ্র ব্যাসার্ধ ব্যতীত পুরা কাজটা সরল রেখার। কাজেই এই ম্যাথে বৃত্তের কাজ 10%ও না, 90% সরল রেখা। আগের ক্লাসটা করা থাকতে হবে, আগের ক্লাসে যাদের করা আছে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন কথা হচ্ছে, দেখো তুমি আগে থেকে তো জানো না যে এই রেখাটা এই বৃত্তের ভিতরে নাকি বাইরে, কোনো অসুবিধা নাই। তুমি কি করবা? আগে বাইরে আঁকাবা, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখো, এই যে ওপি, এই দূরত্বটা ব্যাসার্ধের চাইতে বেশি আসছে নাকি কম বলো? এই যে দেখো ওপি এই দূরত্বটা ব্যাসার্ধের চাইতে বেশি আসছে, বেশি, তার মানে কি বাইরে। বুঝছো ঘটনা? এই দূরত্বটা কি বেশি আসছে। দেখো ওপি এতটুকু যেহেতু ব্যাসার্ধের চাইতে বড়, তাইলে বাইরে। আর যদি ভিতরেও হয় কোনো সমস্যা নাই, আমার খালি এই বিন্দুটা দরকার। বুঝছো? মনে করো, একটু ওয়েট, তুমি আগে থেকেই তো জানো না যে এই রেখা ভিতরে নাকি বাইরে, তুমি বাইরে ধরেই ম্যাথ করবা। যদি এরকম আসতো, মনে করো যে ওপির মান, ধরো ওপির মান আসলো 4, ধরো 4 একক, তখন রেখাটা ভিতরে নাকি বাইরে? তখন কিন্তু ভিতরে, কারণ তখন দূরত্বটা ব্যাসার্ধের চাইতে কম। কাজে তোমার আলাদা করে তখন চিত্র আঁকা লাগবে না, উত্তর সেমই আসবে। মানে প্রসিডিউর ঠিক রাখবা, প্রসিডিউর ঠিক রাখলেই হবে, নতুন করে আবার চিত্র আঁকাইতে হবে এরকম না, উত্তর সেমই থাকবে, কোনো সমস্যা নাই। এই বুঝছো ম্যাথটা? সরল রেখা যাদের পড়া আছে বলো, তোমাকে যখন একটা রেখা থেকে একটা বৃত্তের সবচেয়ে কাছের দূরত্ব, সবচেয়ে দূরের দূরত্ব এবং বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলবে, তুমি কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব এঁকে দিবা, লম্ব এঁকে একদম ওই পাশে বৃত্ত পর্যন্ত বর্ধিত করে দিবা। তারপরে আমরা দেখতেই পাচ্ছি সবচেয়ে কাছের দূরত্ব পি এ, সবচেয়ে কাছের দূরত্ব পিবি। তো এটা বের করার জন্য আগে পি বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। লম্বের সমীকরণ আগে বের করছি, দুইটা রেখা সমীকরণ সমাধান করে আমরা ছেদবিন্দু বি বিন্দু পাইছি। তারপর তো বাকি কাজ একদম বেসিক সহজ কাজ। ঠিক আছে, ফাইন, ভেরি গুড, ওকে। তার মানে এখন এই টাইপের প্রশ্ন, শোনো, একটা রেখা থেকে একটা বৃত্তের নিকটতম দূরত্ব, দূরের দূরত্ব, এই রেখা ভিতরে থাকুক বাইরে থাকুক ডাজন্ট ম্যাটার, প্রসিডিউর সেম। তোমার মনে করো এই রেখাটা যদি ভিতরে হইতো, তোমার আলাদা করে কোনো চিন্তা করার দরকার নাই। ধরো তুমি এখানে বাইর করে দেখলে ওপি এর মান 4 একক, কোনো সমস্যা নাই। তুমি পি বিন্দুর স্থানাঙ্ক বাইর করবা, পি এ হবে সবচেয়ে কাছের দূরত্ব, পিবি হবে সবচেয়ে দূরের দূরত্ব। তখন যখন বাইর করবা, বাট এই টাইপটা যখন পরীক্ষা আসবে, তুমি এই জিনিসটা চেক করে নিবা, বাট যদি এরকম হয় যে কাছের দূরত্ব সবচেয়ে কাছে হয়ে গেছে, তখন বিয়োগ হবে। জিনিসটা কি হবে? ওয়েট, আমি একটু তোমাকে বুঝাই দিই, তখন খালি বিয়োগ করবা, চিত্র নতুন করে এখানে দরকার নাই। ওয়েট, তোমাকে আমি এই জিনিসটা বোঝাই দিই। ধরো যদি এটা এরকম হয়, এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা, দেখো ভিতরে, তুমি তো আগে থেকে জানো না এটা ভিতরে নাকি বাইরে, এটা তো তুমি আগে থেকে জানো না, তাই না? তুমি বুঝতে পারবা যে এখানে এসে বুঝতে পারবা যে ওপি যদি ব্যাসার্ধের চেয়ে বড় হয় তাইলে অবশ্যই বাইরে আছে, যদি ব্যাসার্ধের সমান হয় তাইলে তো স্পর্শক, আর ব্যাসার্ধের কম হইলে ছেদক। তখন হবে এই রকম, এই যে, তখন তুমি কেমনে করবা? ধরো এই যে কেন্দ্র থেকে লম্ব এঁকে বর্ধিত করে দিবা, কেন্দ্র থেকে লম্ব এঁকে একদম বর্ধিত করে দিবা। ধরো এই যে দেখো, ধরো এটা ও, এই বিন্দুটা পি, এইটা এ, এটা বি। যখন ভিতরে হবে নতুন করে চিত্র আঁকার দরকার নাই, কিন্তু তোমার এতটুকু জিনিস বুঝলেই হবে যে সবচেয়ে কাছের দূরত্ব ডিরেক্ট পি এ না? বলো, সবচেয়ে কাছের দূরত্ব কি
পি এ, সবচেয়ে দূরের দূরত্ব কি পিবি, রাইট? এনে পি এ কেমনে বের করবো? দেখো পি এ বের করার প্রসিডিউর কি? পি এ কেমনে বের করবা? ও এ, ও এ হচ্ছে ব্যাসার্ধ, ও এ মাইনাস ও পি, কে কে বুঝছো? দেখো এতটুকু জিনিস বুঝলেই হবে। সবচেয়ে কাছের দূরত্ব পি এ, পি এ হবে ব্যাসার্ধ থেকে ও পি বিয়োগ, আর পিবি হবে ও পি এর সাথে ও বি যোগ। এই যে এতটুকু পার্থক্য, আর কিচ্ছু না। ও পি প্লাস ও বি। তখন রাফ একটা চিত্র এঁকে নিবা। এটা কে কে বুঝছো? নর্মালি একটা রেখা থেকে যখন বৃত্তের নিকটের দূরত্ব এবং দূরের দূরত্ব বের করতে বলে, রেখাটা বাইরের রেখায় দিয়ে দেয় প্রশ্নগুলো যেগুলো আছে। বাট যদি ভিতরের রেখা হয়, যে এরকম হয়, এটা কি লম্ব মনে হচ্ছে না? দেখে তো লম্ব মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে, কোনো সমস্যা নেই। ধরো তুমি চিত্র আগেই বাইরে আঁকে ফেলছো, কোনো সমস্যা নাই। তখন তুমি রাফ নতুন করে চিত্র আঁকাইলেও হবে, রাফ একে এই জিনিসটা দেখাইলেও হবে। তখন কি হবে দেখো, এই যে সবচেয়ে কাছের দূরত্ব পি এ সমান হবে ব্যাসার্ধ থেকে ও এ থেকে ওপি বিয়োগ, তুমি আগে ওপি বাইর করবা, প্রসিডিউর সেম থাকবে, খালি এই যে এই দুটো জিনিস পার্থক্য হবে। বুঝছো? পি এ হবে ও এ মাইনাস ওপি, আর দূরের দূরত্ব পিবি হবে ওপি প্লাস ওবি। এখানে ও এ এবং ওবি ব্যাসার্ধ, ও এ সমান ওবি সমান ব্যাসার্ধ। শেষ। ফাইন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শোনো, এই টাইপের ম্যাথগুলো একাডেমিকে আসে না, বাট যে কোনো বছর কিন্তু চলে আসতে পারে, আমাদের শিখে রাখতে হবে। একাডেমিকে এই টাইপের প্রশ্নগুলো আসে না, বাট যে কোনো বছর চলে আসতে পারে, কাজে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। 1 মিনিট সময় তুলে ফেলো। ভাইয়া আমাদের 6টা সাইকেল প্রি টেস্ট এক্সামের আগে শেষ হবে না? প্রি টেস্টের আগে 6টা সাইকেল শেষ হবে না, বাট টেস্টের আগে শেষ করব। আর 6 নাম্বার সাইকেলে যে 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায়ের মধ্যে বড় বড় 2টা অধ্যায়েরই আর্কাইভ ক্লাস আছে। কাজেই 6 নাম্বার সাইকেলের যে অধ্যায়টা আর্কাইভ ক্লাস নাই, ওটা আগে পড়াই ফেলবো সবার আগে। যাদের ধরো আগেই অনেক কলেজে অনেক আগে টেস্ট পরীক্ষা নিয়ে নেই, তোমরা সাইকেল 6-এর আর্কাইভ ক্লাস করে ফেলবা। বুঝছো? ভাইয়া সরল লেখার লম্ব দূরত্বের সূত্র দিয়ে ওপি বের করা যেত না? হ্যাঁ যেত, বাট পরে তো আমার ওই বিন্দুটা স্থানাঙ্কও লাগতো। আচ্ছা, যে প্রশ্নটা করছো ওইভাবেও বের করা যাইতো। এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে তুমি ওপি পাবা, ওপি। বাট ওপি থেকে, আচ্ছা হ্যাঁ ওইভাবেই তো হইতো, ওইভাবে তো আরো ইজি হইতো। তাহলে আমরা পি বিন্দু স্থানাঙ্কটা কেন বের করলাম? অবশ্যই কোনো কাজে লাগছে। পি বিন্দু স্থানাঙ্ক কোনো কাজে লাগে নাই? বলো তো। ওইভাবে করে ফেললে তো আরো সোজা হইতো, কথা সত্য। ওপি মাইনাস ও এ, হ্যাঁ ওপি হইতো, হ্যাঁ ওইভাবেই তো সোজা ছিল, শুধু এত কষ্ট করলাম কেন? পি বিন্দুর স্থানাঙ্ক তো কাজে লাগতেছে না, পি বিন্দুর স্থানাঙ্ক তো শুধু দূরত্বের জন্য লাগতেছে। এই দেখো, এই বিন্দু থেকে এই রেখার ডিরেক্ট লম্ব দূরত্বের সূত্র দিয়ে তো বের করে ফেলতে পারতাম। হ্যাঁ খুব সুন্দর কথা বলছো তো। হ্যাঁ দেখো, খেয়াল করে দেখো, এই যে ও বিন্দু থেকে এই রেখা ডিরেক্ট লম্ব দূরত্বের সূত্র দিয়ে তো আমি ওপি পেয়ে যাইতাম। এই যে ওপি ডিরেক্ট, আলাদা করে পি বিন্দুর স্থানাঙ্ক তো কোনো কাজে লাগতেছে না এখানে, আলাদা করে পি বিন্দুর স্থানাঙ্ক তো কাজে লাগতেছে না, নাকি কোথাও লাগতেছে? দেখো তো পি বিন্দুর স্থানাঙ্কটা কোথাও কাজে লাগছে কিনা? পি বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ এই যে লাগছে তো, এই যে কাজে লাগছে। এই পি বিন্দুর স্থানাঙ্ক তো কাজে লাগবে, এই যে দেখো লাগছে। কাজেই যেটা বলছো ওইভাবে করলে, সে যেটা বলছে, একজন স্টুডেন্ট যেটা বলছে, আমি তোমাদেরকে বলে দেই যে ভাইয়া আপনি যে ওপি রেখার দূরত্ব বের করছেন, এটা তো ও বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বের সূত্র দিয়ে ডিরেক্ট পাওয়া যায় তো সরল রেখার 3.7 এর কনসেপ্ট দিয়ে। বাট এখানে ভাইয়া পি বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু কাজে লাগবে। এই যে দেখো, এই যে ওপি রেখাকে পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু কাজে লাগছে, এই জন্য ওইভাবে বাইর করলে কিন্তু পরে আবার পি বিন্দুর স্থানাঙ্ক বাইর করাই লাগবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন এই প্রশ্নটা তোলা হয়েছে কিনা বলো, আমাকে একটু কনফার্ম করো যে এই প্রশ্নটা তোলা হয়েছে কিনা। খুবই ইজি প্রশ্ন, এই প্রশ্নটা তোলা হয়েছে কিনা বলো। ঠিক আছে। হ্যাঁ দেখো, এই যে 2টা বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাকে ব্যাস ধরে
অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। করে ফেলো, এতটুকু সবাই পারবা। এবং দেখাও যে এই রেখাটি এই বৃত্তে একটি স্পর্শক এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো। ওয়েট, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি x মাইনাস এক্স ওয়ান ইন্টু, মনে আছে x মাইনাস এক্স টু সূত্র মনে আছে, প্লাস y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু y মাইনাস ওয়াই টু সমান 0। আগে সমীকরণটা বাইর করি। এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এইটা, x মাইনাস এক্স ওয়ান ইন্টু x মাইনাস এক্স টু প্লাস y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু y মাইনাস ওয়াই টু সমান 0। তাহলে এখানে কি হবে দেখো, এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 9x মাইনাস 12x, মাইনাসে মাইনাসে খেয়াল করে দেখো, মাইনাস মাইনাসে প্লাস 3 নং 27 প্লাস এনে কত y স্কোয়ার মাইনাস 7y মাইনাস y মাইনাস 8y 7 একে 7 সমান 0। তাহলে সমীকরণটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y, 27 আর 7 34। আগে বলো সমীকরণটা সবাই বের করতে পারছো কিনা? এটা আমাদের 4.1 এর কাজ, এটা আমাদের 4.1 এর কাজ। খেয়াল করে দেখো, এখানে যা কিছু করছি এতক্ষণ পর্যন্ত এটা 4.1 এর কাজ। এখন বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তে একটি স্পর্শক। এটা তো আমরা পড়েই ফেলছি 4.2 তে শুরুতে। ভাই একটা রেখা, এই রেখাটাকে সুন্দর করি। এই যে রেখাটা x প্লাস 4 ও x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, সব কিছুকে বাম পাশে আনবো। এই রেখাটা যদি এই বৃত্তের স্পর্শক হয়, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে কেন্দ্র থেকে, আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করি। এই আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করো। কেন্দ্র 6,4, ব্যাসার্ধ ব্যাসার্ধ রুট ওভার অফ 6 কে স্কয়ার করলে 36, 4 কে স্কয়ার করলে 16 মাইনাস 34। তাহলে কত দেখো, 2 আর 16 18, 18 রুট ওভার 18, 18 মানে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3√2 একক। আগে বলো দেখো, আমি এই বৃত্তের কেন্দ্র বের করলাম 6,4 এবং ব্যাসার্ধ 3√2। তাইলে ভাইয়া এই রেখাটাকে আমরা সুন্দর বানাইছি। দেখো এটা মনে মনে, এটা আলাদা করে না লিখলেও চলবে, আলাদা করে না লিখলেও চলবে। প্রশ্ন মতে দেখো, বা প্রশ্ন মতে না, তোমাকে দেখাইতে বলছে, তোমাকে বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক। কেমনে দেখাবা? দেখাবা যে এই যে দেখো, কেন্দ্র হতে 6,4 বিন্দু হতে, মানে কেন্দ্র হতে 6,4 বিন্দু হতে এই রেখার x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, এই রেখার লম্ব দূরত্ব, এই রেখার লম্ব দূরত্ব বাইর করো। বাইর করে বলো ব্যাসার্ধের সমান হয় কিনা। নিচে রুট ওভার অফ x এর শক স্কয়ার 1k স্কয়ার করলে 1 প্লাস y এর শক স্কয়ার 1k স্কয়ার করলে 1, x এর জায়গায় বসে 6, y এর জায়গায় 4 মাইনাস 4। তাহলে নিচে √2 উপরে 6 ভাগ করলে 3√2 সমান বৃত্তের ব্যাসার্ধ, সমান বৃত্তের ব্যাসার্ধ। এই দেখো মনে আছে? এখন একটা বাংলায় লাইন লিখবা, বাংলায় লিখবা যেহেতু, বাংলায় লিখবা যেহেতু বৃত্তের কেন্দ্র হতে এই রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এই যে দেখো বৃত্তের ব্যাসার্ধের সমান, সুতরাং বাংলায় লিখবা সুতরাং এই সরল রেখাটি এই বৃত্তের স্পর্শক। কথা সত্য। এখন বলছে স্পর্শ বিন্দু নির্ণয় করো। দেখো মনে করো এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা, এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা স্পর্শক। তোমাকে বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে। তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো? এই বৃত্তের সমীকরণ আর এই রেখার সমীকরণ, এই দুইটা সমাধান করবা। এই দুইটা সমাধান করলেই তো আমরা স্পর্শ বিন্দুটা পাবো। স্পর্শ বিন্দু তো একটা ছেদবিন্দুই, তাই না? যখন একটা বৃত্ত একটা রেখা স্পর্শ করে তখন একটা বিন্দুতেই স্পর্শ করে, জাস্ট একটা বিন্দুতেই। এখানে দুইটা বিন্দু আসবে না, একটা আসবে। তো এই বৃত্তের সমীকরণ এবং এই সরলরেখার সমীকরণ তুমি সমাধান করো, তাইলেই স্পর্শ বিন্দু পেয়ে যাবা। শেষ। তাহলে এখন কেমনে সমাধান করবা? খেয়াল করে দেখো, আমি এখানেই করি। বৃত্তের সমীকরণটা এবং রেখার সমীকরণটা, সমীকরণ দুইটা সমাধান করো। দেখো বৃত্তের সমীকরণ কই পাইছি? এই যে বৃত্তের সমীকরণ, এখানে তো দেওয়াই আছে। এই যে বৃত্তের সমীকরণ, এই যে এটা বৃত্তের সমীকরণ। আর রেখার সমীকরণ যেটা দেওয়া আছে, রেখার সমীকরণ কোনটা? এই যে রেখার সমীকরণ x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই যে x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0। তুমি এক কাজ করো, এখান থেকে যে কোনো এটার মান বের করো,
দেখো এই যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, তুমি এখানে লিখো x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই। এই যে দেখো x ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই, এখানে দেখো x ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই এর মান বৃত্তের সমীকরণে বসিয়ে দাও, প্রতিস্থাপন পদ্ধতি, বৃত্তের সমীকরণে বসিয়ে পাই, বুঝছো? স্পর্শ বিন্দু বাইর করব, স্পর্শ বিন্দু বাইর করব কেমনে? জাস্ট তুমি এই রেখা এবং এই বৃত্ত এই দুইটা সমীকরণ সমাধান করো, দুইটা সমীকরণ সমাধান করলেই তুমি স্পর্শ বিন্দু পেয়ে যাবা। তাহলে এই দেখো এখান থেকে যে কোনো এক্স একটার মান, এখান থেকে তুমি এক্স এর মান বের করে বৃত্তের সমীকরণে বসিয়ে দাও, অথবা কারো যদি মনে হয় যে আমি এখান থেকে ওয়াই এর মান বের করে বৃত্তের সমীকরণে বসিয়ে দিব, কোনো সমস্যা নেই, বসাও। দেখো এক্স এর জায়গায় বসাও 4 মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় বসাও 4 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12 ইন্টু এক্স এর জায়গায় বসাও 4 মাইনাস ওয়াই মাইনাস 8 ওয়াই প্লাস 34 ইকুয়ালস টু 0। এটা সমাধান করো, দেখো এখানে শুধু আননোন হচ্ছে ওয়াই, এটা সমাধান করে বলো তো ওয়াই এর মান কত আসে? স্কোয়ার করলে 16 মাইনাস 4 দুগুণে 8 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 12 48 মাইনাস মাইনাসে প্লাস 12 ওয়াই মাইনাস 8 ওয়াই প্লাস 34 ইকুয়ালস টু 0। আচ্ছা এটা সমাধান করো, এটা সমাধান করে বলো ওয়াই এর মান কত আসে? আমিও লিখে দিই, বাম পাশে লিখি, হ্যাঁ বাম পাশে লিখতেছি, ডান পাশে তো জায়গা নাই। তাইলে দেখো এখানে কি কি আসতেছে, ওয়াই স্কোয়ার আসতেছে দুইটা, ওয়াই স্কোয়ার আসতেছে দুইটা, সমাধান করে বলো ওয়াই এর মান চলে আসবে ওয়াই স্কোয়ার দুইটা, ওয়াই স্কোয়ার আসতেছে দুইটা, দুইটা ওয়াই স্কোয়ার। তারপরে এখানে মাইনাস 8 ওয়াই মাইনাস 8 ওয়াই কত, মাইনাস 16 ওয়াই মাইনাস 16 আর প্লাস 12 মানে মাইনাস 4 ওয়াই মাইনাস মাইনাস 4 ওয়াই। তারপরে এখানে 16 আর 34, 16 আর 34 মানে হচ্ছে 50, 50 থেকে 48 গেলে 2 প্লাস 2, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ ওয়াই স্কোয়ার, এটা তো সূত্র পড়ে গেছে ডিরেক্ট, এই যে এটা ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, বর্গমূল করে দাও ওয়াই মাইনাস 1 সমান 0, সুতরাং ওয়াই ইকুয়ালস টু 1। এই বুঝছো ঘটনা, ওয়াই ইকুয়ালস টু 1, এখানে একটাই মান আসবে কারণ স্পর্শবিন্দু জাস্ট একটা হয়। এই যে ওয়াই এর মান চলে আসছে, ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে এখন ওয়াই এর মান এখানে বসায় দাও, এই যে ওয়াই এর মান এখানে বসায় বলো এক্স এর মান কত, সুতরাং এক্স ইকুয়ালস টু ওয়াই এর মান এখানে বসাও, 4 থেকে 1 গেলে 3। এই যে বলো তো সবাই বুঝছো কিনা ঘটনাটা কি কি করছি? দুইটা সমীকরণ সমাধান করছি ভাইয়া, বৃত্ত এবং সরল রেখার সমীকরণ সমাধান করছি। এই যে সরল রেখা এবং এই যে বৃত্ত, যেহেতু এই সরল রেখা এই বৃত্তের স্পর্শক, তাহলে স্পর্শবিন্দু অবশ্যই একটাই হবে, তার মানে এক্স এর মানও একটা পাওয়া যাবে, ওয়াই এর মানও একটা, তাহলে স্পর্শবিন্দু 3,1, ভুজের মান 3, কোটির মান 1, সুতরাং স্পর্শবিন্দু, সুতরাং স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু কত 3,1। বলো তো সবাই বুঝছো কিনা? স্পর্শবিন্দু 3,1। এই ম্যাথগুলা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলা সৃজনশীলে হুবহু তুলে দিবে। দেখো প্রথম কথা হচ্ছে তোমাকে বলবে এই ম্যাথের মধ্যে কিন্তু তিনটা ম্যাথ একসাথে মিক্স করা। প্রথমে বলছে দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এটা একটা পার্ট। তারপরে বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক, এটা আরেকটা পার্ট। একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। কথা সত্য হইছে, তার মানে স্পর্শক। তারপরে বলছে স্পর্শবিন্দু, এই যে রেখার সমীকরণ এবং এই যে বৃত্তের সমীকরণ, দুটো সমীকরণ সমাধান করলে এক্স এর মান এবং ওয়াই এর মান যেগুলো আসবে তারাই হচ্ছে স্পর্শবিন্দুর ভুজ। এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি। তুমি জাস্ট স্পর্শকের সমীকরণ থেকে এক্স এর মান বের করে বৃত্তের সমীকরণে বসাই দিবা, অথবা ওয়াই এর সমীকরণ বের করে বসাই দিবা, তোমার যেটা ভাল লাগে। বুঝতে পেরেছো? ফাইন, অ্যাপ্রিশিয়েটেড। এই ক্লিয়ার 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 বুঝছো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় কিন্তু হুবহু আসবে, খালি ভ্যালুগুলা চেঞ্জ করে দিবে, খালি ভ্যালুগুলা চেঞ্জ করে দিবে। এখন এই ম্যাথের প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। সরল রেখা যাদের পড়া আছে বুঝতেছো, আর যাদের সরল রেখা পড়া নাই তোমরা বুঝবা না, তোমরা এমনিতেও বুঝবা না, বুঝতে চেষ্টা করে লাভ নাই, কারণ এগুলা সবই সরল রেখার সাথে রিলেটেড জিনিস। আজকে ক্লাসে যা কিছু পড়াবো সব কিছু সরল রেখার সাথে রিলেটেড। সরল রেখা না পড়ে যদি এই ক্লাস কেউ করে,
ওরা কিন্তু খালি খুঁজতেই থাকবে যে কি বলতেছে আর কি কইতাছে, কিছুই বুঝতেছি না। কাজেই এই কাজ করবে না। ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য প্র্যাকটিস শিটগুলোর ইংলিশ ট্রান্সলেশন দিলে ভালো হয়। এটা তো আসলে সময় সাপেক্ষ কাজ। এটা ধরো আমি এখন আজকে ক্লাসে বইলা দিলাম, কালকে পায়ে গেলা, এরকম তো না। ট্রান্সলেশন করে অ্যান্সারগুলোও তো ট্রান্সলেশন করতে হবে, এটা তো আসলে অনেক সময় সাপেক্ষ কাজ। যেহেতু আমরা প্র্যাকটিস শিটগুলো বানাচ্ছি প্রথমে এইবার, 23 ব্যাচে তো এই স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস শিট আমরা 24 ব্যাচেও দেওয়া হয়নি। তোমাদের 23, 24, 25 একসাথেই বানাচ্ছি, মানে একই সাথে একটা ওদের রেডি হচ্ছে দিচ্ছি। তো যেহেতু আগে কখনো বানানো ছিল না, আগে বাংলা একবার শেষ হইলে পরে হয়তো ইংলিশেরটা শুরু করা যাবে। কারণ এগুলো তো আসলে সময় সাপেক্ষ। ধরো কোয়ালিটি ড্রপ করে যাকে তাকে দিয়ে তো দ্রুত করে ফেলা যায় না, এগুলা একটু সময় লাগবে। এটা আসলে এখনই সিওরিটি দিতে পারতেছি না যে কবে পাবা। তাও অবশ্যই চেষ্টা করবো যতটুকু পারা যায়। দেখো এই বিন্দু দিয়ে অতিক্রম করে, 3, বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। দেখো ম্যাথটা কিন্তু ভালোই বড়, ম্যাথটা কিন্তু ভালোই বড়। এই যে শোনো, এরকম কিন্তু ম্যাথ নর্মাল নিয়মে করাইছি, মনে আছে কার কার? আমি এটা অ্যাডমিশনের নিয়ম দিয়ে করাবো এখন। তোমাদের কি মনে আছে x অক্ষকে স্পর্শ করলে g² = c? মনে আছে? নর্মাল নিয়মে কিন্তু করাইছি, বাট এখন আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড নিয়মে করব। কি নিয়মটা দেখো, বলো। x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তো দেখো একটা বৃত্ত এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে, মনে আছে? ওই যে বিন্দু বৃত্ত, কার কার মনে আছে? একটা রেখাকে একটা বিন্দুতে স্পর্শ করে, মনে আছে কার কার? এরকম বৃত্তের সমীকরণ যেই বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুতে একটা বিন্দু বৃত্ত চিন্তা করো। এই যে তুমি মনে মনে চিন্তা করো, লিখো যে 2, 0 বিন্দুতে বিন্দু বৃত্তের সমীকরণ, এই বিন্দুতে বিন্দু বৃত্তের সমীকরণ x - 2² প্লাস y - 0² ব্যাসার্ধ তো 0। শোনো এগুলা কিন্তু পড়াইছি আগের ক্লাসগুলোতে যে ভাইয়া একটা রেখা x অক্ষ মানে y = 0, একটা রেখাকে একটা বিন্দুতে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ আমরা কেমনে বের করি? যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে একটা বিন্দু বৃত্ত চিন্তা করি। এটাকে আগে সমীকরণটা বের করো। x² প্লাস এখান থেকে y², এখানে মাইনাসে -4 দুগুণে 4x প্লাস 2 করলে 4 = 0। এটা হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণ। এই বিন্দুতে বিন্দু বৃত্তের সমীকরণ। তার মানে আমি বলতে পারি যে আমাদের নির্ণেয় বৃত্তটি এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে, মানে এই রেখা এবং এই বিন্দু বৃত্তের ছেদবিন্দুগামী। সুতরাং লিখো নির্ণেয় বৃত্তের সমীকরণ। নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে? নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে এই যে প্রদত্ত বৃত্ত বা বিন্দু বৃত্ত, বৃত্ত তো আসলে দেওয়া নাই, যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে আমরা বিন্দু বৃত্ত চিন্তা করছি। এই বৃত্তের সমীকরণের বামপক্ষ x² প্লাস y² মাইনাস 4x প্লাস 4 প্লাস k ইন্টু প্রদত্ত সরলরেখার সমীকরণের বামপক্ষ প্লাস k ইন্টু প্রদত্ত সরলরেখা x অক্ষের সমীকরণ y = 0, সরলরেখার সমীকরণের বামপক্ষ = 0। যা এই যে এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তো এখানে k এর মান বের করতে হবে। দেখো এই যে বিন্দু বৃত্তের সমীকরণের বামপক্ষ প্লাস k ইন্টু রেখার সমীকরণের বামপক্ষ = 0 এবং এখানে k এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো প্রশ্ন দেখো বলে দিছে যে নির্ণেয় বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, যা 3, - 1 বিন্দুগামী। লিখো যা 3, - 1 বিন্দুগামী, যা 3, - 1 বিন্দুগামী। এখন এই বিন্দু দিয়ে সিদ্ধ করে বলো কে এর মান কত আসে। এই বলো, এই যে বৃত্তটা আমার কে এর মান দরকার না ভাইয়া? কে এর মান দরকার। তুমি এখানে x এর জায়গায় বসাও 3 আর y এর জায়গায় বসাও -1। x এর জায়গায় বসাও 3 3 করে করলে 9, -1 করে করলে +1। এখানে x এর জায়গায় 3 বসাও, 3 × 4 = -12 প্লাস 4 আর k এর জায়গায় বসা y এর জায়গায় কত বসাবা? -1। তাহলে প্লাসে মাইনাসে -k সমান প্লাসে মাইনাসে -k সমান 0। তাহলে কত থাকতেছে দেখো, কে চলে যাবে ওই পাশে, প্লাস হয়ে যাবে। 9 × 10, 10 আর 4 14, 14 থেকে 12 গেলে 2, তাহলে কে এর মান 2। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ এই যে x² প্লাস y² মাইনাস 4x, কে এর মান হবে 2, তাহলে প্লাস 2y সাজায় লিখি।
তারপরে ধ্রুবক। আগে বলো বৃত্তের সমীকরণটা সবাই পারছো কিনা? আমরা এইভাবে অ্যাডমিশনে করবো, এই টাইপের ম্যাথ অ্যাডমিশনে বেশি আসে, বাট একাডেমিকে আসলে এভাবে করবা না। একাডেমিকে আসলে কিভাবে করবা? ওই শিখাইছি, কেউ আবার এখন বললো না যে কইরা দেন, মাইর দিব ধরে। এক অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, অমুক বিন্দুতে স্পর্শ করে, একেবারে মাইর দিব ধরিয়া। এখন দেখো ফাইন কি বলছে। এখন একটা কাজ শেষ হলো, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটা কাজ শেষ হলো। এখন কি করব? মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মূল বিন্দু দিয়ে অপর স্পর্শকের সমীকরণ, এনে অপর স্পর্শক বলতে কি বুঝাইছে? অপর স্পর্শক কি জিনিস? হ্যাঁ, অপর স্পর্শক, ওয়েট, আমরা আগে এটা চিত্রটা আঁকি, দাঁড়াও, আমরা আগে এটার চিত্রটা আঁকি। অপর স্পর্শক কেন? এখানে কি দুইটা স্পর্শক আছে? আমরা আগে বুঝানি জিনিসটা। অপর স্পর্শক কেন? শোনো, এই ম্যাথটা আলাদা আলাদা দুইটা পার্ট, দুইটা ম্যাথ মিলে একসাথে করে দিছে। দেখো আমরা যতটুকু করছি এটা একটা ফুল ম্যাথ, আমরা একটা ফুল ম্যাথ কিন্তু করে ফেলছি। কি করছি? এই বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শক, অপর মানে কি? অবশ্যই এখানে অন্য একটা স্পর্শকও আছে। দেখো তোমাকে যদি বলতো মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ভালো কথা, তাহলে অপর কেন বলছে বলো তো? অপর স্পর্শক কেন বলছে? আমি তোমাকে চিত্রটা আঁকায় বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। আরেকটা জিনিস তুমি একটু চেক করে দেখো। কি চেক? ওয়েট, চিত্রটা আঁকাই। -4x + 2y + 4, -4x x স্কয়ার, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার -4x -4x প্লাস 2y প্লাস 4, তাই না? -4x প্লাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো এই যে বৃত্তটা, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে বৃত্তটা মূল বিন্দু থেকে, বলো আচ্ছা এই জিনিসটা আগে বলো, আরে এই জিনিসটা তো আগে তোমাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমাকে আগে বলো, এই যে মূল বিন্দু এই বৃত্তের ভিতরে আছে, উপরে আছে, নাকি বাইরে আছে? চিত্র যারা দেখছে এরা তো বুঝে ফেলছে, চিত্র যারা দেখে ফেলছে এরা বুঝে ফেলছে। আগে বলো যে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শক, মূল বিন্দু এই বৃত্তের ভিতরে, উপরে, নাকি বাইরে? বাইরে আছে। তুমি x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, থাকবে শুধু +4। তাহলে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, এই দেখো বৃত্তের বহিস্থ একটা বিন্দু, এই যে মূল বিন্দু। আমাকে বলো বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এটা হোক সে মূল বিন্দু বা অন্য যে কোনো বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়। একটা হচ্ছে এক অক্ষ নিজে, এই দেখো একটা স্পর্শক এক অক্ষ নিজেই, আরেকটা স্পর্শক ধরে এরকম হবে। এই যে তোমাকে বলছে এই যে অপর স্পর্শক মানে এটার সমীকরণ বাইর করো, এইটার সমীকরণ। কে কে প্রশ্ন বুঝছো বলো? বুঝছো? অপর স্পর্শকের সমীকরণ কেন চাইছে? কারণ এই যে এই বৃত্তটা কিন্তু এক অক্ষকে স্পর্শ করে, বলা আছে প্রশ্নে, কিন্তু বলাই আছে, প্রশ্নে বলাই আছে বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করে। তো এক অক্ষ নিজেও তো মূল বিন্দু দিয়ে যায়, এক অক্ষ নিজেও কোন বিন্দু দিয়ে যায়? এক অক্ষ নিজেও তো, এই যে এক অক্ষ, এক অক্ষ, এক অক্ষ নিজেও তো মূল বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে মূল বিন্দু থেকে অঙ্কিত একটা স্পর্শক, এটার সমীকরণ বাইর করতে হবে না, এটা তো বলাই আছে। আর তোমার বাইর করতে হবে এই যে এটা, এই যে, বুঝতে পেরেছো ঘটনা? ফাইন। তাহলে এখন আমরা ধরলাম ঢাল এম। লিখো, ধরি নির্ণেয় স্পর্শকের ঢাল, ধরি নির্ণেয় স্পর্শকের ঢাল এম। যারা সরল লেখা পড়ছো বলো, মূল বিন্দুগামী সরল লেখার সমীকরণ কি? মূল বিন্দুগামী ধরি নির্ণেয় স্পর্শকের ঢাল এম, সুতরাং স্পর্শকের সমীকরণ y = mx। মূল বিন্দুগামী রেখা, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx। শুধু m এর মান বের করতে পারলেই কাজ শেষ, শুধুমাত্র m এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো এটাকে আমরা সুন্দর বানাই, সুন্দর মানে কি? সমীকরণটাকে এই যে mx - y = 0, মানে ওই যে ax + by + c = 0, ওই ফরম্যাট। x কে সবার আগে রাখলাম, y কে তারপরে। এখন বলো m এর মান কেমনে বের করব? ভাই এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, বাকিটা কি বাড়ির কাজ দিতে পারি বলো?
এই বৃত্তের কেন্দ্র থেকে বাকিটা বাড়ির কাছে দিতে পারি, এম এর মান বের করতে হবে। এম এর মান কেমন বের করবা? এই যে কেন্দ্র, কেন্দ্র কত লিখে দেই, কেন্দ্র বাইর করে বলো কত আসে। এটাকে -2 দিয়ে ভাগ করলে +2, এটা -1, +2 -1, 2, -1 এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আসে? এটা কেস করা গেলে 4 আর 1 5, 5 থেকে 4 গেলে 1, ব্যাসার্ধ 1 একক। তো দেখো ভাইয়া এম এর মান বের করে বসায় দিলেই কাজ শেষ। কি করবা, কি লিখবা? কেন্দ্র থেকে, এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। আমি একটু লিখে দেই, কি লিখবা? কেন্দ্র থেকে, খেয়াল করে দেখো, কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ হচ্ছে 1 একক। নিচে √ওভার x এর সহগ স্কয়ার, x এর সহগ m স্কয়ার প্লাস y এর সহগ -1 স্কয়ার করলে +1। উপরে x এর জায়গায় বসবে 2m আর y এর জায়গায় -1 আছে +1। এটা সলভ করে বলো m এর মান কত আসে? এটা সলভ করে বলো m এর মান কত আসে? এই বুঝছো ঘটনা? m এর মান বের করতে হবে। স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। মডুলাস অফ লম্ব দূরত্ব, মডুলাস নিচে √ওভার x এর সহগ স্কয়ার অর্থাৎ m স্কয়ার প্লাস y এর সহগ -1 কে স্কয়ার করলেও +1 হয়। এবং উপরে এই রেখার বাম পাশে x এর জায়গায় বসে দিব 2 মানে কেন্দ্রের ভুজ, আর y এর জায়গায় বসে দিব কোটি, মাইনাসে +1 হয়ে যাবে। এটা সলভ করলে m এর মান কত আসে বলো? -4/3। ভেরি গুড, -4/3। এই যে এখন এখানে বসায় দাও, তাহলে m এর মান বসায় দিবা, এখানে বসায় দাও, এখানে নির্ণয় সমীকরণ y -4/3 -4/3x। এখানে অ্যান্সার দিলেই ফুল নাম্বার, এখানে অ্যান্সার দিলেই ফুল মার্কস। অথবা তুমি চাইলে সুন্দর বানিয়ে দিতে পারো যে 4x + 3y, 4x + 3y = 0। সুন্দর একটা ম্যাথ না? ইজি কিন্তু। আচ্ছা বলো, এখানে কঠিন কিছু ছিল? আজকের ক্লাসে যা কিছু পড়াইতেছি সরল রেখা যাদের পড়া আছে এবং বৃত্তের প্রথম 8টা ক্লাস যাদের করা আছে সবগুলো কিন্তু নিজেরাই করতে পারতা, সবগুলা খালি নিজেরাই করতে পারতা। জাস্ট আমি তোমাদেরকে এক্সট্রা প্র্যাকটিসের জন্য করাই দিচ্ছি, এক্সট্রা প্র্যাকটিসের জন্য করাই দিচ্ছি। বুঝতে পারছো? শোনো, এখানে কিন্তু m এর দুইটা মান আসবে ক্যালকুলেশন করলে, একটা 0 একটা -4/3। বাট 0 তো নেওয়া দরকার নাই। 0 নিলে কি হবে? x অক্ষ আসবে, x অক্ষের ঢাল 0, x অক্ষের ঢাল 0। তো আমাকে তো x অক্ষের সমীকরণ বের করতে বলে নাই। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, উভয় পক্ষকে স্কয়ার করলে দ্বিঘাত আসবে। তো সমাধান করলে m এর মানে একটা আসবে 0, একটা আসবে -4/3। বাট এখানে 0 নেওয়ার দরকার নাই, কারণ 0 নিলে x অক্ষ আসবে, এই যে x অক্ষের ঢাল 0। তো আমাকে তো x অক্ষের সমীকরণ বের করতে বলে নাই, আমাকে বলছে অপর স্পর্শকের সমীকরণ। এই যে অপর স্পর্শক, দাঁড়াও আমি তোমাকে বসায় দেখাই। 4x + 3y, 4x + 3y = 0। এই যে বিশ্বাস হয়, দেখো, এই দেখো 4x + 3y = 0। সরি, হ্যাঁ, 4x + 3y = 0। সবাই বুঝতেছো ঘটনা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো আমাকে অপর স্পর্শক চাইছে, চমৎকারভাবে আমি এখান থেকে m এর দুইটা মান পাবো, একটা আসবে 0, একটা আসবে -4/3। বাট এখানে 0 নেওয়ার দরকার নাই, 0 নিলে x অক্ষ পাবো। তো x অক্ষের সমীকরণ তো আর এখানে বাইর করতে বলে নাই। যদি চাইতো যে স্পর্শক দ্বয়, তাহলে একটা হয়তো x অক্ষ নিজে, মানে y = 0। বুঝতেছো? তুমি যদি এখানে m এর মান 0 বসায় দাও, এখান থেকে m এর দুইটা মান আসবে, একটা 0, একটা -4/3। তো এখানে 0 বসালে তো y = 0 হবে। তো y = 0 মানে তো x অক্ষ, ওটা তো বাইর করতে বলে নাই। x অক্ষকে স্পর্শ করে মানে x অক্ষ একটা স্পর্শক, এটা তো তারা বলেই দিছে। বুঝতে পেরেছো? এখন এই প্রশ্নটা তোলো, খুবই চমৎকার, খুবই সুন্দর প্রশ্ন এগুলা। প্রত্যেকটা ম্যাথ কনসেপচুয়াল, ভালো মতো পড়ো, পড়া থাকলে তোমার সময় কম লাগবে। আমি ক্লাসে, শোনো, এই ধরনের ম্যাথগুলো কিন্তু ক্লাসে করে দেওয়ার কথা না, কারণ এগুলা গত ক্লাসগুলোতে আমরা করে ফেলছি এবং সরল রেখা পড়া থাকলে নিজেই করতে পারবো। বাট ক্লাসে করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লাস নোটে যাতে থাকে, কারণ একই ম্যাথ তোমার ক্লাস নোটে আছে মানে তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবা। তো একটা ম্যাথ রিভিশন দিয়ে গেলে পরীক্ষায় পারার একটা কনফিডেন্স থাকবে, আর রিভিশন না দিয়ে গেলে, মনে করো ওই ম্যাথটা তুমি পারো কিন্তু রিভিশন দেওয়ার মধ্যে নাই, তাহলে কনফিডেন্স লো থাকবে। তো এই জন্য এগুলা ক্লাসের মধ্যে আমরা করে দিচ্ছি। তোলো প্রশ্ন তোলো, এগুলো খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই চমৎকার ম্যাথ। দাদা স্পর্শকের x অক্ষের সাথে স্পর্শক কত ডিগ্রি কোণ হয়? স্পর্শক x অক্ষ এর সাথে মানে x অক্ষের ঢাল 0, x অক্ষে তো ঢাল 0, এটা তো আমরা এমনিই জানি।
কি বলছো বুঝে নাই। হ্যাঁ দাদা এক্সামে তো ড্যাশ মচ ইউজ করতে পারবো না, তখন কেমনে বুঝবা এই বেটা? কেন বুঝবে না? এটা তো প্রশ্ন বলেই দিছে। আই হাই রে, একটা বৃত্ত এক চক্ষকে এই বিন্দুতে স্পর্শ করে মানে কি? এক চক্ষ এই বৃত্তের একটা স্পর্শক, স্পর্শ করে মানেই তো স্পর্শক। এক চক্ষ এই বৃত্তকে স্পর্শ করে তাহলে স্পর্শক। আর এক চক্ষ যে মূল বিন্দু দিয়ে যায় এটা তুমি জানো না? হ্যাঁ এক চক্ষ মূল বিন্দু দিয়ে যায় এটা তো তুমি জানো। মূল বিন্দু থেকে একটা বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, তো একটা তো এক চক্ষ নিজেই, চিত্র তো দেখলা। এই যে একটা স্পর্শক, এই যে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে একটা স্পর্শক এক চক্ষ নিজেই বৃত্তের, আর একটা হচ্ছে এই রেখাটা। কাজে এটা বোঝার জন্য ড্যাশমস কেন লাগবে? পরীক্ষার হলে যাতে ড্যাশমস না লাগে এই জন্যই তো ক্লাসের মধ্যে এত ভালো করে বুঝাচ্ছি। এরপরে যদি এগুলা বলো তাহলে তো হবে না। প্রশ্ন তোলা হয়েছে কিনা বলো? ভাইয়া সাইকেল 3 আগে শুরু করেন। হ্যাঁ এটা আমিও ভাবছি। আমি শোনো, আমি বলি, সাইকেল 1 আর 4টা ক্লাস লাগবে, মানে এই সপ্তাহের পরে আর 4টা ক্লাস লাগবে। ওই ষষ্ঠ অধ্যায় সাইড ক্লাসে শেষ, তারপরে সাইকেল 2 শুরু হয়ে যাবে, আর সাইকেল 4 কমপ্লিট হলে আবার সাইকেল 3 শুরু হয়ে যাবে। বুঝতেছো? মানে প্রথম 4টা সাইকেলের মধ্যে সাইকেল 1 2 3 4 এইগুলো আগে থাকবে। সেকেন্ড পেপারের একটা সাইকেল, সাইকেল 4 ওটা শেষ হলে সাইকেল 3 শুরু হয়ে যাবে, আর সাইকেল 4 আগামী 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। বাট সবার আগে সাইকেল 3 শুরু করা যাবে না। অন্তরীকরণ যোগজীকরণ এগুলো পড়ার জন্য ত্রিকোণমিতি পড়া থাকতে হবে, সরল লেখা পড়া থাকতে হবে, তাহলে সুবিধা। আর যেহেতু অন্তরীকরণ যোগজীকরণের আর্কাইভ ক্লাস 24 ব্যাচের কমপ্লিট দেওয়া আছে, চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, অত চিন্তা করার দরকার নাই, তোমরা খালি আমাদের সাথে আগাইতে থাকো। হ্যাঁ দেখো কি বলছে, এই বৃত্তের যে বিন্দুতে স্পর্শক এই রেখার সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করো। এই প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝছো কে? এই বৃত্তের, ধরো এটা একটা বৃত্ত, ওয়েট, এটা একটা বৃত্ত, এটা একটা রেখা, ধরো এটা একটা রেখা। ধরো এই বৃত্তের যে বিন্দুতে স্পর্শক এই রেখার সমান্তরাল, ধরো এটা হচ্ছে রেখাটা x + 4y x + 4y - 7 = 0। এই বৃত্তের যে বিন্দুতে স্পর্শক এই রেখার সমান্তরাল তাদের স্থানাঙ্ক, ওয়েট, দেখো এই বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকা যাবে, একটা ডানে একটা বামে, একটা ডান পাশে একটা বাম পাশে, যারা কিনা এই রেখাটার সমান্তরাল সমান্তরাল হইছে। এখন তোমাকে বলছে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করো। কে কে প্রশ্ন বুঝছো? তোমাকে বলছে যে এই বৃত্তের উপরস্থ যে বিন্দুতে স্পর্শক এই রেখার সমান্তরাল তাদের স্থানাঙ্ক দেখো। তুমি আগে এই যে বৃত্তটা দেওয়া আছে, এই যে রেখাটা দেওয়া আছে, এই রেখার সমান্তরাল করে এই বৃত্তের উপর দুটা স্পর্শক আঁকাও। রেখাগুলো সমান্তরাল হয়েছে দেখতে? হ্যাঁ মোটামুটি সমান্তরাল হয়েছে, এটা একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ তো দেখো, এই যে দেখো এই রেখাটার সমান্তরাল করে এখানে একটা স্পর্শক আঁকাইলাম, এখানে একটা স্পর্শক আঁকাইলাম। প্রশ্ন কে কে বুঝছো বলো? যে এই বৃত্তের উপর স্পর্শক আঁকাইতে হবে, সেটা হইতে হবে এই রেখার সমান্তরাল। তোমার কাছে কিন্তু এই সমান্তরাল রেখাগুলোর সমীকরণ চাই নাই, স্পর্শকের সমীকরণ চায় নাই, তোমার কাছে চাইছে এই বিন্দু দুইটার স্থানাঙ্ক। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এটার স্থানাঙ্ক। ওকে ফাইন। এখন এইগুলো করার আগে আগে আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এখানে কেন্দ্র লাগবে, ব্যাসার্ধও লাগতে পারে, কেন্দ্র তো লাগবেই। আগে কেন্দ্র বের করে বলো। 1,3 1, -3। এই বৃত্তের কেন্দ্র কত? 1, -3। এই দুটো যোগ করে দাও, বর্ধিত করে দাও। এটা অবশ্যই লম্ব হবে, দাঁড়াও এটা কেন্দ্র আগে আমি আঁকি। কেন্দ্র হচ্ছে 1, -3। এই বিন্দুর স্থানাঙ্ক দরকার আর এই বিন্দুর স্থানাঙ্ক দরকার। ধরো আমরা এই বিন্দুটাকে ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু। তো আগে আমাকে তোমরা বলো যে কেন্দ্র থেকে যদি স্পর্শ বিন্দু বরাবর যোগ করি এটা লম্ব হয়। কে কে জানো? এটা হয় লম্ব, এই যে এটা লম্ব হয়, মনে আছে? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু বরাবর যোগ করলে এটা স্পর্শকের উপর লম্ব রেখা হয়। এখন আমাকে তোমরা বলো এইটা যেহেতু লম্ব তাহলে এটাও লম্ব। কে কে আমার সাথে একমত? কারণ এরা তো সমান্তরাল রেখা, এই যে
এটা যদি 90 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে, ধরো কেন্দ্র ধরলাম ও, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শবিন্দুর সংযোজক রেখা লম্ব হয়। তো এরা দুইটা যেহেতু সমান্তরাল রেখা, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। একমত আমার সাথে তোমরা যে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি? ফাইন। এখন আমাকে বলো, আমি ধরলাম যে কোনো একটা বিন্দু, তুমি একটা বিন্দু স্থানাঙ্ক ধরো, আরেকটা অটোমেটিক আসবে, দুইটা অটোমেটিক আসবে। ধরলাম এ বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, আলফা কমা বিটা। এখন আমাকে আগে বলো, এই ও এ রেখা স্পর্শকের উপরেও লম্ব, এই সরল রেখার উপরেও লম্ব, বলতে পারি না? তাইলে আমাকে বলো, ও এ রেখার ঢাল ধরো M1, এই যে ও এ রেখার ঢাল কত? ও এ রেখার ঢাল কত বলো? আমি ধরলাম এ বিন্দুটা আলফা কমা বিটা M1, লিখো ও এ রেখার ঢাল, বাম পাশে দেখি, ও এ রেখার ঢাল, ও এ রেখার ঢাল ধরলাম M1, কি হবে? কোটি দ্বয়ের অন্তর বিটা মাইনাসে মাইনাসে প্লাস 3, এটাও সরল রেখার মেথ, বিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 আলফা মাইনাস 1। ফাইন। আবার এই যে প্রশ্নে দেওয়া আছে সরল রেখা, এই রেখার ঢাল কত বলো তো? এক্স প্লাস 4y মাইনাস 7, এক্স প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। এই রেখার ঢাল, এই রেখার ঢাল M2, এটা কত বলো? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস 1/4, মাইনাস 1/4, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, মাইনাস 1 ডিভাইড বাই 4। এখন আমাকে তোমরা বলো, তাহলে আমি কি বলতে পারি যে এই রেখাটা এই রেখার উপর লম্ব? ভাই ওই এ রেখা যেহেতু স্পর্শকের উপর লম্ব, তাহলে তার সমান্তরাল রেখার উপরেও লম্বই হবে, কারণ এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, তার মানে এই যে পুরো রেখাটা এই রেখার উপর লম্ব, তাহলে ঢাল দ্বয়ের গুণফল কত বলো? সুতরাং যেহেতু এরা পরস্পর লম্ব, সুতরাং এখানে এই ঢাল দ্বয়ের গুণফল কত? -1। তোমরা কে কে আমার সাথে একমত বলো? এই যে ভাইয়া ভালো মতো বুঝছো আমি কি করতেছি, এই যে ও বিন্দু থেকে এ বিন্দু ধরলাম, এ বিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা, ও এ রেখার ঢাল, দেখো একটা রেখার ঢাল তো পুরা রেখার ঢাল সেম। তুমি আবার ভাইবো না যে ভাই এখানে ও এ রেখার ঢাল বাইর করছেন, এই পুরা রেখার ঢাল তো বাইর করেন নাই, সেম একটা রেখার ঢাল, যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে তার ঢাল পুরা রেখার ঢাল সেমই, এখানে ঢাল একরকম এখানে আরেক রকম, এরকম না, এই পুরা রেখার ঢাল M1 আর এই রেখার ঢাল -1/4, তাহলে এই দুটার গুণফল -1, গুণফল কত? -1 বসাই দাও। দেখো এখান থেকে কি আসে, বিটা প্লাস 3 ডিভাইড বাই আলফা -1 ইন্টু -1/4 সমান -1। তাহলে -1 কাটা, এই যে -1 এই -1 কাটা, কি থাকবে? বিটা প্লাস 3 সমান 4 আলফা -4। দেখো আর গুণন করে দে, বিটা প্লাস 3 সমান এই গুণ করে দিলে -1 তো কাটা, 4 আলফা -4। সুতরাং বিটা সমান, বিটা সমান, বিটা সমান এই 3 এদিকে বিয়োগ হয়ে যাবে, 4 আলফা -7। বলো আগে এতটুকু পারছো কিনা? এই পুরাটা কিন্তু সরল লেখার কনসেপ্ট, এতক্ষণ পর্যন্ত যা কিছু করছি, এতক্ষণ পর্যন্ত যা কিছু করছি পুরাটা সরল লেখার কনসেপ্ট। আগে বলো একটু বুঝছো কিনা যে কি করলাম? আমাদের এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই যে এই বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে আর বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো তুমি যে কোনো একটা ধরে ক্যালকুলেশন শুরু করো, একটা ধরে শুরু করলে অটোমেটিক দুইটা মান আসবে। কারণ কি? কারণ এই পুরা রেখাটাই তো এই রেখার উপর লম্ব। ফাইন। এখন আমাকে বলো, একটা সমীকরণ সমাধান করে কি দুইটা আননোনের মান বের করা যায়? বলো। এখানে সমীকরণ কয়টা আছে? একটা। এখানে আননোন হচ্ছে দুইটা, আলফা এবং বিটা। তো একটা সমীকরণ সমাধান করে কি তুমি দুইটা আননোনের মান বের করতে পারবা? পারবা না। তা আরেকটা সমীকরণ কোথায় পাবো বলো? আমার টার্গেট তুমি বি বিন্দু ভুলে যাও, তুমি মনে করো শুধু এ বিন্দু স্থানাঙ্ক দরকার, আলফা বিটা দরকার, বি বিন্দু ভুলে যাও, অটোমেটিক তুমি এ বিন্দু চিন্তা করো। তাহলে আলফা বিটা সম্বলিত আরেকটা সমীকরণ কোথেকে পাবো? ভাই আলফা বিটা এই বিন্দুটা অবশ্যই বৃত্তের উপরস্থ বিন্দু, কথা সত্য, কারণ স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু অবশ্যই বৃত্তের উপরস্থ বিন্দু। তাহলে আমি এই বিন্দু দিয়ে এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দেই। দেখো এই যে বিন্দু দিয়ে তুমি লিখো, লিখো যে আলফা কমা বিটা বিন্দু দিয়ে, বা তুমি এভাবে লিখো আলফা কমা বিটা বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। অবশ্যই অবশ্যই আলফা কমা বিটা এই বিন্দুটি, অবশ্যই এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। তাইলে
এই যে এই বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করে দাও, অথবা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, ওই চিন্তাও করতে পারো, বাট ওইভাবে করার দরকার নাই, কারণ এখানে আমরা স্পর্শকের সমীকরণ জানি না, তোমার এই সমীকরণ বাই করার এখন দরকার নাই। তাহলে তুমি ডিরেক্ট আমরা বসাই দাও, সবচেয়ে ইজি, যে এ বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, তাহলে বৃত্তের সমীকরণকে এ বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও। এক্স এর জায়গায় বসাও আলফা, আলফা স্কয়ার, ওয়াই এর জায়গায় বিটা, বিটা স্কয়ার, -2 আলফা, -2 আলফা +6 বিটা, +6 বিটা, -58 সমান 0। এই দেখো কি করলাম, এই বৃত্তের সমীকরণটাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলাম। এক্স এর জায়গায় বসালাম আলফা, ওয়াই এর জায়গায় বিটা। এখন তুমি বিটা এর মান এখানে বসাই দাও। এই যে ম্যাথ শেষ, বুঝতে পারতেছো? এই যে আলফা স্কয়ার প্লাস বিটা সমান, এই যে এখন এই যে আগের ম্যাথটার মতোই সমাধান করে বলো আলফার মান দুইটা আসবে এখান থেকে, দুইটা, এখানে একটা এখানে একটা। দাঁড়াও আমি করতেছি। -2 আলফা, যারা করে ফেলছো বলো আলফা এর মান কি কি আসছে। এই যে এখন এটা সমাধান করলে আলফা এর দুইটা মান আসবে। আমি পরের পেজে যাই, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেললেই হবে। আর একটু লিখে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বিটা এর মান বসাই দিছি, এখান থেকে বিটা এর মান এখানে বসাই দিছি। এই বিটা তো এখানে বসাইতে হবে, সরি সরি সরি, 4 আলফা -7, এখানে তো বসাই নাই। 4 আলফা -7, 6 ইন্টু, দেখো 6 ইন্টু 4 আলফা -7 -58 সমান 0। এটা সলভ করে বলো আলফা এর মান কত কত আসে, ক্যালকুলেটর দিয়েই সমাধান করে ফেলতে পারো। খেয়াল করে দেখো, আলফা স্কয়ার প্লাস, এটাকে স্কয়ার করো, এ স্কয়ার 16 আলফা স্কয়ার, 16 আলফা স্কয়ার -2ab, 4 সাথে 28, 28 দুগুণে 56 আলফা প্লাস 7 সাথে 49 -2 আলফা প্লাস 4 6 24 আলফা, তারপরে 6 সাথে -6 সাথে 42 -58 ইকুয়ালস টু 0, -58 ইকুয়ালস টু 0। এখন দেখো এখান থেকে ক্যালকুলেশন করো, 16 আলফা স্কয়ার আর একটা 17 আলফা স্কয়ার, 17 আলফা স্কয়ার -56 আলফা -2 আলফা মানে -58 আলফা। 58 থেকে 24 গেলে, খেয়াল করে দেখো, 58 থেকে 24 গেলে কত থাকবে, 34, -34। দেখো এই যে 56 আর 2, এটাও মাইনাস এটা -58, তাহলে 58 গেলে খেয়াল করে দেখো, যদি 24 আমরা বিয়োগ করে দেই তাহলে কত থাকবে, -34 আলফা। তারপর প্লাস 49, 49 -42 -58 -51 ইকুয়ালস টু 0। এখন এটা ডিরেক্ট ক্যালকুলেটারে বসায় সলভ করে ফেলো, ডিরেক্ট ক্যালকুলেটারে বসায় সলভ করে ফেলো। ডিরেক্ট ক্যালকুলেটারে বসায় সলভ করলে কত আসে, পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 2, 17 -34 -51 -1, এই কত আসছে, 3, -1। হ্যাঁ ঠিক আছে, 3, -1, একটা -1 একটা 3। দেখো এই যে অটোমেটিক কিন্তু দুইটা বিন্দু আসছে, বিন্দু অটোমেটিক দুইটা আসবে, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে এখন আলফা এর মান বসাও, আলফা এর মান বসাও, আলফা এর মান বসায় বলো বিটা কত আসে। এই যে বিটা সমান কত ছিল, 4 আলফা -7, বিটা সমান ছিল, বিটা সমান ছিল 4 আলফা -7। তাহলে এখন দেখো আলফা সমান 3 হলে, আলফা সমান 3 হলে বিটা সমান কত, 3 4 12, 12 থেকে 7 গেলে 5। আবার আলফা সমান -1 হলে বিটা সমান কত, আলফা সমান যদি -1 হয় তাহলে -4 -7 -11। এই যে দুইটা বিন্দু শেষ, দেখছো অটোমেটিক দুইটা বিন্দু আসছে। তুমি একটাকে ধরো এ, একটাকে বি, তাহলে একটা এ বিন্দু 3,5 আলফা 3 বিটা 5, এবং আরেকটা বিন্দু ধরো বি, অটোমেটিক দুইটা বিন্দু আসবে -1 -11। কে কে বুঝছো বলো? খুবই চমৎকার একটা ম্যাথ করলাম, আগে থেকে করা থাকলে পরীক্ষার হলে তোমার কনফিডেন্স বেশি ভালো থাকবে। যদিও এখানে আহামরি কঠিন কিছু না, সরল লেখার কনসেপ্ট দিয়ে করা লাগে। শোনো, বৃত্ত আর সরল লেখা কিন্তু মাঝে মধ্যেই মিক্স হয়, বৃত্ত এবং সরল লেখা মাঝে মধ্যেই কিন্তু প্রশ্ন মিক্স হয়, কাজে এই টাইপের জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। শোনো, এখন আমাকে বলো, ওয়েট, এখানে শুধু স্পর্শ বিন্দুগুলো চাইছে, এই বৃত্তের যে বিন্দুতে স্পর্শক ওই রেখার সমান্তরাল তাদের স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক চাইছে, বি বিন্দুর স্থানাঙ্ক।
এখন আমাকে বলো তো, যদি স্পর্শকগুলার সমীকরণ চাইতো, স্পর্শকগুলার সমীকরণ যদি চাইতো, তখন কি করতা? যে এই বিন্দুতে এই রেখার সমান্তরাল রেখা, কাজ শেষ। অথবা আরো সহজ বুদ্ধি আছে, যে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ x + 4y + k = 0, তারপর সেখানে শুধু k এর মান বের করা। দেখো এরকম ম্যাথ কিন্তু করছি, এই মনে আছে? একটা বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যে স্পর্শকগুলো অন্য একটা রেখার সমান্তরাল, এই ম্যাথও করছি। অন্য একটা রেখার লম্ব, ওই টাইপটাও করছি। কার কার মনে আছে? অন্য একটা রেখার সমান্তরাল ওই টাইপও করছি, অন্য একটা রেখার লম্ব ওইটাও করছি। এখন যদি স্পর্শবিন্দু চায় তাহলে এইটা সবচেয়ে ইজি, এই প্রসেস ইজি। কারণ যখন সমীকরণ চাইবে তখন যেভাবে শিখাইছি, তুমি চাইলে আগে স্পর্শবিন্দু বের করে তারপর এই যে এই বিন্দুতে স্পর্শক এই রেখার সমান্তরাল এভাবেও করতে পারো। বাট সমীকরণ চাইলে আলাদা করে স্পর্শবিন্দু বের করে করার দরকার নাই, ডিরেক্ট যেভাবে শিখাইছি ওইভাবে করে ফেলবা। যে এই রেখার উপর এই রেখার সমান্তরাল বা লম্ব যেটাই চাইবে, শুধু কে এর মান বের করার কন্ডিশন কি? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধ সমান। বাট এখানে তুমি যদি আগে স্পর্শকের সমীকরণ বের করো, শোনো তুমি কিন্তু চাইলে এই ম্যাথটাও আগের মতোই করতে পারতা। কিভাবে? ধরো আগে তুমি স্পর্শকের সমীকরণ বাই করলা, তারপর এই বৃত্ত এবং এই স্পর্শকের ছেদবিন্দু হচ্ছে এইটা, তারপর আবার এই বৃত্ত এবং এই স্পর্শকের ছেদবিন্দু হচ্ছে এইটা, তখন দুইবার ক্যালকুলেশন করা লাগতো। এইটা নিয়ে এই বৃত্ত এবং এই স্পর্শক এই দুইটা সমীকরণ সমাধান করলে এই বিন্দু পাবা, আবার এই বৃত্ত এবং এই স্পর্শক এই দুইটা সমীকরণ সমাধান করলে এই বিন্দু পাবা। আর এখানে কি হয়েছে? দুইটা বিন্দু একসাথে বের হয়ে গেছে। এইভাবে সুবিধা কি, যখন স্পর্শ বিন্দু চাইবে, এই যে এই পুরা রেখাটা, এই রেখার উপর কি লম্ব, তো লম্বের কন্ডিশন, এবং এইখান থেকে এই বৃত্তের সমীকরণকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে সমীকরণ সমাধান করে ফেলছি, কাজ শেষ। কাজেই এভাবে করলে একই সাথে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে, আর ওইভাবে সমীকরণ বের করে তারপরে সমাধান করলে ম্যাথ বেশি বড় হয়ে যাবে। বাট তুমি সিস্টেম সব জেনে রাখবা, এখন এই ম্যাথের প্রশ্নটা তোলো। এটা বুয়েটে আসছিল তোমাদের জন্মের আগে বুয়েটে আসছিল। ইনফ্যাক্ট আমার যেই বছর জন্ম ওই বছর আসছিল। ভাইয়া এই চ্যাপ্টারে কয় ক্লাস লাগবে? আর এক ক্লাস, সোমবারে শেষ। আর এক ক্লাস, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সোমবারে আর এক ক্লাস, সোমবারে বৃত্ত অধ্যায় কমপ্লিট, টেনশনের কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। লাইভে মানুষ কম রোহিত, চিন্তার কোনো কারণ নাই, লাইভে মানুষ কম হওয়া স্বাভাবিক। কারণ যারা সরল রেখা এখনো কমপ্লিট করে নাই ওদেরকে তো বৃত্ত ক্লাস লাইভে করতে না করছি আমি, বুঝতেছো? যখন অন্য একটা অধ্যায় পড়াবো যেটা পড়তে আগের কোনো বেসিক লাগে না, তখন মানুষ বাড়বে। এখন যারা সরল লেখাই কমপ্লিট করে নাই ওরা বৃত্ত এসে লাইভে বুঝবে না তো। কাজে মানুষ লাইভে কম, এটা দেখে তোমার টেনশন নাই, তুমি তোমার ক্লাস করো। মূল বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মূল বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ এত। এটা হচ্ছে কি সমীকরণ? ব্যাসের সমীকরণ। একটা বৃত্ত মূল বিন্দুগামী, কিছুই বুঝি নাই, চিন্তা নাই। এই যে বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং তার একটা ব্যাস, এই রেখাটা, এই রেখাটা হচ্ছে বৃত্তের ব্যাস। ধরো y = 3x। এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, আবার এই রেখাটাও মূল বিন্দু দিয়ে যায়। কে কে একমত? একটু ওয়েট, আমি তোমাকে বোঝাই, অনেকে এই জিনিসটা বোঝে না। ভাইয়া নির্ণেয় বৃত্তটা মূল বিন্দুগামী, এই রেখাটা কোন বিন্দুগামী? এই y = mx। মনে মনে চিন্তা করো, মনে মনে y = mx, এটা কেমন রেখা? এই রেখাটাও কিন্তু মূল বিন্দুগামী। যারা সরল রেখা পড়ছো ভাই, এই ম্যাথগুলা সরল রেখার সাথে এত বেশি রিলেটেড। y = mx, এই রেখাটাও কিন্তু মূল বিন্দুগামী। এই বুঝছো কে কে? হ্যাঁ, তো দেখো নির্ণেয় বৃত্তটাও মূল বিন্দুগামী, এই ব্যাসটাও মূল বিন্দুগামী। তাইলে এই যে ব্যাস,
এবং এই যে বৃত্ত, এই দুইটার যে ছেদবিন্দু, তার মধ্যে একটা বিন্দু অবশ্যই মূল বিন্দু হবে। কে কে বুঝছো? একটা বিন্দু অবশ্যই মূল বিন্দু হবে। আমি কি বুঝাইতে পারছি আসলে কি বুঝাইতে চাচ্ছি? নির্ণেয় বৃত্তটাও মূল বিন্দু দিয়ে যায়, আর এই যে ব্যাসের সমীকরণ দেওয়া আছে, এই ব্যাসটাও মূল বিন্দু দিয়ে যায়। তাইলে এই ব্যাস এবং এই বৃত্তের যে ছেদবিন্দু, এই যে দুইটা ছেদবিন্দু, একটা এইটা একটা এইটা, এই দুইটা ছেদবিন্দুর মধ্যে যে কোনো একটা মূল বিন্দু হবে। তুমি এইটাকে মূল বিন্দু ধরতে পারো অথবা এটাকে, যে কোনো একটাকে ধরো আপাতত। এটা কে কে বুঝছো বলো? এটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। এতটুকু যারা বুঝতে পারছো, এতটুকু যারা বুঝতে পারছো, তাদের এই ম্যাথ অর্ধেক শেষ। এটা সবাই বুঝছো যে এই বৃত্তটাও মূল বিন্দুগামী, এই রেখাটাও মূল বিন্দুগামী। তোমাকে বলছে মূল বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা এই রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ হচ্ছে y = 3x। একটু ওয়েট, আজকে খালি মানুষজন আসতেছে, আবার কলিং বেল বাজতেছে। তোমরা একটু চিন্তা করো, আমি আসতেছি, কলিং বেল আসতেছে, আমি দরজাটা খুলে দিয়ে আসতেছি, তোমরা এই ম্যাথটা চিন্তা করতে থাকো। হ্যাঁ, ওকে ফাইন। এই চিন্তা করা হয়েছে, আমি ভালো মতো বুঝো, শোনো, এই জিনিসগুলো ম্যাথ করা সোজা, বোঝাটাই ইম্পর্টেন্ট। মূল বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ হচ্ছে এত। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা কে বুঝছো যে বৃত্ত এবং এই যে ব্যাস, এটা তো ছেদবিন্দু, দুইটা ছেদবিন্দু, দুইটার মধ্যে একটা মূল বিন্দু, কারণ এই রেখাটাও মূল বিন্দু দিয়ে যায়, এই বৃত্তও মূল বিন্দু দিয়ে যায়। এখন আমাকে বলো তো, এই যে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে ব্যাস। এই রেখা দুটা কেমন রেখা একটু দেখো তো। ওইটা আমি তোমাকে সাজায় লিখে দিই, সাজায় লিখে দিই। এরা কেমন রেখা? যারা সরল রেখা পড়ছো কিন্তু চিনতেছো না, তোমরা চোখের ডাক্তার দেখাও। এরা কেমন রেখা? এই ম্যাথ সরল রেখা। কেমন রেখা? এরা কেমন রেখা? লম্ব। তাইলে এই যে স্পর্শকটা এই ব্যাসের উপর যেহেতু লম্ব, তাহলে স্পর্শকটা কি এখানে হবে নাকি এখানে হবে? অবশ্যই এই ব্যাসের উপর লম্ব এখানে হবে। কে কে বুঝছো? বুঝছো ঘটনা? কে কে বুঝছো? এই যে ম্যাথ শেষ। এতটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। যারা যারা বুঝতে পারছো ম্যাথ শেষ। অবশ্যই অবশ্যই ব্যাসের উপর যেহেতু লম্ব, তাহলে এই যে ব্যাসের যে দুটো ছেদবিন্দু হয়, এটা নয় এটা, এই দুইটার যে কোনো একটাতে হবে অবশ্যই। এখন কথা হচ্ছে ভাই, তাইলে ভালো কথা, এই রেখাটা যেহেতু ব্যাসের উপর, ধরো এটাকে সুন্দর করে লিখি, y = 3x, এটাকে সাজায় লিখি সুন্দর করে, 3x - y। তাহলে ভাই এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা হয় এই বিন্দুতে লম্ব হবে অথবা এই বিন্দুতে। এখানে কি হইতে পারে একটু চিন্তা করো তো, ভালো মতো বুঝছো। এই স্পর্শকটা ব্যাসের উপর লম্ব হবে, এই বিন্দুতেও তুমি লম্ব আগাইতে পারবা ব্যাসের উপর, এই বিন্দুতেও পারবা, কিন্তু এই স্পর্শকটা কিন্তু এই বিন্দুতে হবে না। কেন? কারণ এই স্পর্শটা কিন্তু মূল বিন্দুগামী না। বলো এই রেখাটা কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ? অথবা তুমি এই মূল বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করো, এক্স এর জায়গায় বসাও 0, y এর জায়গায় 0, সিদ্ধ হয়? এই স্পর্শকটা কি মূল বিন্দু দিয়ে সিদ্ধ হয়? সিদ্ধ হয় না। কাজেই তুমি যদি মূল বিন্দু ধরো, এই বিন্দুটাকে স্পর্শক আঁকাইতে হবে এখানে। আর কেউ যদি মূল বিন্দু ধরে এই বিন্দুটাকে, তাহলে তার স্পর্শক আঁকাইতে হবে এখানে। কে কে বুঝছো এই জিনিসটা? ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু শেষ। কে কে বুঝছো যে এই যে ব্যাসের দুইটা ছেদবিন্দু, তার মধ্যে একটা হবে মূল বিন্দু
আরেকটা বিন্দুতে স্পর্শক হবে লম্ব, আরেকটাতে স্পর্শক হবে লম্ব, শেষ। এখন প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে এই বৃত্তের সমীকরণ। আমাকে বলো এই রেখা এবং এই রেখা, এই দুটো ছেদবিন্দু, এটা স্থানাঙ্ক বের করো। ডিরেক্ট ক্যালকুলেটর, বুয়েট ভর্তি পরীক্ষায় কিচ্ছু বাংলা লিখতে হবে না। এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু, ডিরেক্ট ক্যালকুলেটর চাপো। এই রেখা এবং এই রেখা ছেদবিন্দু কত বলো দ্রুত? 2,6। সবার আসছে? এই রেখা এবং এই রেখা ছেদবিন্দু 2,6। এখন এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, ম্যাথ শেষ। এই বিন্দু এবং এই বিন্দু ব্যাস, ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র। তাহলে 2 আর 0, 2 কে 2 তে ভাগলে 1, 6 আর 0 6, 6 কে 2 তে ভাগলে 1, এই যে শেষ কেন্দ্র। কেন্দ্র হচ্ছে 1,3। দেখো ভালো মতো ম্যাথ বোঝো, শেষ ভাই, ঘটনা শেষ। কি শেষ? এই ব্যাস এবং স্পর্শক ছেদবিন্দু হচ্ছে 2,6। তার মানে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু পাই গেছি। তুমি চাইলে কেন্দ্র বাইর করে ব্যাসার্ধ বাইর করে করতে পারো, অথবা দরকার নাই এই শুধু শুধু কেন্দ্র বাইর করে হ্যাসেল নেওয়া দরকার আছে? বলো, একটা বৃত্তের সমীকরণ চাইছে, তুমি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানো, কেন্দ্র বাইর করার দরকার নাই। তুমি চাইলে কেন্দ্র বের করে ব্যাসার্ধ বাইর করতে পারো, তারপর কেন্দ্র ব্যাসার্ধ সমীকরণ ইউজ করতে পারো। বাট একটা বৃত্ত, এই যে নির্ণয় বৃত্ত, নির্ণয় বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু আমরা পাই গেছি, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে 2,6। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, বলো কে কে বুঝছো ম্যাথটা? খুবই ফ্যান্টাস্টিক কনসেপ্ট। নির্ণয় বৃত্তের সমীকরণ, একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক পাই গেছি। তাহলে সমীকরণ x মাইনাস x1, x মাইনাস 0 ইন্টু x মাইনাস x2, x মাইনাস 2 প্লাস y মাইনাস y1, y মাইনাস 0 ইন্টু y মাইনাস 6, শেষ, ইকুয়ালস টু 0। এখন মেকআপ করে সুন্দর বানাই দাও। এন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এন হবে মাইনাস 2x, এখানে হবে মাইনাস 6y ইকুয়ালস টু 0। কে কে বুঝছো ম্যাথটা? আসলেই কে কে বুঝছো একটু বলো তো, নাইলে আবার একটু বুঝাই। এই ম্যাথটা আসলেই কে কে বুঝতে পারছো একটু বলো। এই যে এনে গুণ করলে এক্স স্কোয়ার, এনে ওয়াই স্কোয়ার, এনে মাইনাস 2x, এনে মাইনাস 6y। আসলেই কি তোমরা বুঝছো? খুবই সুন্দর কনসেপ্ট না? যে ভাইয়া একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, এই ব্যাসটা অবশ্যই এই সমীকরণটা দেখেই তোমার বুঝতে পারা উচিত যারা সরলরেখা পড়ছো। y = mx, এটা মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী। আবার নির্ণয় বৃত্তটাও মূলবিন্দুগামী। তাহলে এই যে একটা ব্যাস, এই যে একটা বৃত্ত, দুইটাই মূলবিন্দুগামী। তাহলে অবশ্যই ব্যাস এবং বৃত্তের যে দুইটা ছেদবিন্দু, দুইটা ছেদবিন্দুর মধ্যে একটা হবে মূলবিন্দু। আমি ধরলাম এই পাশেরটা মূলবিন্দু, এবং নির্ণয় বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে। এবং সমীকরণ দেখেই বোঝা যাচ্ছে যে এই যে ব্যাসের সমীকরণ এবং এই যে রেখার সমীকরণ মানে স্পর্শক, এই যে দেখো এই যে ব্যাসের সমীকরণ আর এই যে স্পর্শকের সমীকরণ, এই যে স্পর্শকের সমীকরণ, এরা পরস্পর লম্ব রেখা। তো এরা যেহেতু লম্ব রেখা, তাহলে অবশ্যই স্পর্শকটা এখানে হবে না, এখানেও হবে না। তাহলে এই ব্যাসের উপর যদি লম্ব হইতে হয়, তাহলে অবশ্যই হয় এই স্পর্শবিন্দুতে এখানে হবে স্পর্শকটা, অথবা এখানে হবে। এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর যে কোনো একটা বিন্দুতে হবে। এখন এই বিন্দুতে তো হবে না, কারণ এই বিন্দু এই রেখাকে সিদ্ধ করে না। এই বিন্দু মূল বিন্দু কিন্তু এই স্পর্শককে সিদ্ধ করে না, তার মানে স্পর্শকটা মূল বিন্দুগামী নয়। তাহলে বাকি রইল কোন বিন্দু? এই বিন্দু। তাহলে স্পর্শকটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই ব্যাস এবং এই স্পর্শক, এই দুটার ছেদবিন্দু হচ্ছে 2,6। ডিরেক্ট ক্যালকুলেটর বের করে বসাই দিবা। এখন আমরা নির্ণয় বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, শেষ। এই বুঝছো কে কে? আসলেই বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। একজন জিজ্ঞেস করছে যদি লম্ব না হইতো তাইলে কি হইতো? তাইলে অন্য কোনো ক্লু দেওয়া থাকতো, তখন যেই বিন্দুতে স্পর্শক ওই বিন্দুটা দেওয়া থাকতো, নাইলে বের করা যাবে না। বুঝছো? বা কোনো একটা আরো ক্লু দেওয়া থাকতো। এখানে লম্ব বলে অন্য কোনো ক্লু, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই। যদি এটা লম্ব না হইতো তাহলে অন্য কোনো ক্লু প্রশ্নে দেওয়া থাকতো, নাইলে বের করা যাইতো না। বুঝছো ব্যাপারটা? ঠিক আছে। ব্যাসের উপর এই কনসেপ্ট দিয়ে ম্যাথ আসলে লম্বই দিবে, নাইলে তো তুমি এই যে এটাকে ব্যাস ধরে বৃত্ত বানাতে পারবে না, তখন আরো অন্যান্য ক্লু দেওয়া থাকবে। ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন ওয়েট, এখন নতুন আর একটা বেসিক জিনিস শিখবো। y = mx plus c, এটা একটা কি সরল রেখা না? এটা একটা কি সরল রেখা বলো? এখানে m কি? m হচ্ছে ঢাল, সরল রেখার ঢাল। আর c কি? y অক্ষের ছেদকৃত অংশ। মনে আছে সরল রেখা পড়ছো? y = mx plus c। লিখো এই রেখাটি, এটা মুখস্থ রাখবো, এমসিকিউতে আসে। এই রেখাটি
এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি বের করো, বের করো। ওই যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, বসে বের করো। এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হওয়ার শর্ত, এটা এমসিকিউতে প্রচুর আসে, আমরা মুখস্থ রাখবো। বের করো। এই রেখাটি এই বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত, দেখো এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র 0,0। এই বৃত্তের কেন্দ্র 0,0। ব্যাসার্ধ কত? একক। ব্যাসার্ধ এ একক। ব্যাসার্ধ এ স্কয়ার মানে ব্যাসার্ধ স্কয়ার এ একক। তাইলে এই রেখাটা যদি এই বৃত্তের স্পর্শক হয়, রেখাটাকে আমরা সুন্দর বানাই। mx মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। কি করলাম? ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফরম্যাট বানাইলাম। তাহলে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হলে কন্ডিশন হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার এম স্কয়ার প্লাস ওয়াই এর সহগ -1 -1 কে স্কয়ার করলে +1, এবং উপরে কি বসাই দিব? উপরে বসাই দিব এই রেখার বাম পক্ষে এক্স এর জায়গায় বসাই দিব কেন্দ্রের ভুজ 0, ওয়াই এর জায়গায় বসাই দিব 0, বাদ থাকবে শুধু সি। থাকবে শুধু সি। এখন খেয়াল করে দেখো, যদি তুমি মডুলাস উঠাই দাও প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাসে রুট ওভার অফ এম স্কয়ার প্লাস 1 বা 1 প্লাস এম স্কয়ার, এই যেটা হচ্ছে শর্ত। বুঝছো? মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হবে। এটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখো। কেন? এমসিকিউতে আসে। এটা মুখস্থ যে y = mx + c, এই রেখাটি y = mx + c, এই রেখাটি x² + y² = a স্কয়ার এই বৃত্তের স্পর্শক হইলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে c সমান প্লাস মাইনাস, অথবা তুমি অনেকে চাইলে এটাও মুখস্থ রাখে যে c স্কয়ার, উভয়পক্ষকে স্কয়ার করে দাও, সুন্দর হয়ে যাবে। c স্কয়ার সমান a স্কয়ার ইনটু 1 + m স্কয়ার। স্কয়ার করে দিলে তো আর প্লাস মাইনাস দেওয়া লাগে না। তুমি এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, যেটা খুশি। যেটা খুশি নরমালি এটাই আমরা মনে রাখি। c সমান প্লাস মান, ডিরেক্ট c এর মান। প্রশ্ন তো c স্কয়ার চায় না, প্রশ্নে c স্কয়ার চায় না, প্রশ্নে ডিরেক্ট c চায়। তাহলে c সমান প্লাস মাইনাস a রুট ওভার অফ 1 + m স্কয়ার, এটা মুখস্থ রেখে দিবা। ঠিক আছে? অথবা তুমি c স্কয়ার সমান a স্কয়ার ইনটু 1 + m স্কয়ার, ওটাও মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখতে পারো। তাহলে আমাকে এখন একটা এমসিকিউ এর অ্যানসার বলো তো। ধরো তোমাকে এটা রেখা দিয়ে বললো, ধরো এটা এমসিকিউ এ আসলো এগুলা, বা রিটেনেও আসলেও রিটেনেও তুমি এই সূত্র বসাইতে পারো। ধরো 3x - y + 5 = 0। এই রেখাটি x² + y² = 49 এই বৃত্তের স্পর্শক হইলে, ওয়েট, এখানে তো সবই দিয়ে দিছি। মনে করো এখানে কত দেই? -2y + c = 0। এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হইলে সি এর মান কত বলো? স্পর্শক হলে সি এর মান কত? প্রশ্নটা বুঝছো তো? একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হইলে সি এর মান কত বলো? সি এর মান কত? আগে এটাকে ফরম্যাট বানাও। এই যে রেখাটাকে ফরম্যাট বানাও। কি ফরম্যাট? 2y সমান mx মানে 3x + c, y = mx + c, এই ফরম্যাট বানাবা। দেখো 2y সমান 3x + c, তাহলে y সমান বলো তো ঢাল কত? 3/2x + c। যদিও রেখার ঢাল তো ডিরেক্ট মনে মনে বাইর করে ফেলা যায়। ঢাল হচ্ছে -x এর সহগ / y এর সহগ। তাহলে এখানে ঢাল 3/2। m এর মান দেখো, m এর মান এখানে m এর মান 3/2। তাহলে শর্ত কি? c সমান ± a। এই a মানে কি? a মানে হচ্ছে ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই যে 49 মানে 7 স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে 7 ± a রুট ওভার অফ 1 + m স্কয়ার। m হচ্ছে ঢাল 3/2, স্কয়ার করে দিলে 9/4 শেষ। এখানে রেখে দেবো, আমি তো তোমাকে বোঝার জন্য দিছি। উত্তর সুন্দর উত্তর আসবে না, আমি তো এলোমেলো প্রশ্ন বানিয়ে দিছি, সুন্দর উত্তর আসে না, সমস্যা নাই। যেমন আছে এমনি রেখে দেবো। নিচে রুট ওভার 4 কে বর্গমূল করলে 2, 4 কে বর্গমূল করলে 2, নিচে 4 কে বর্গমূল করলে 2, 7 রুট ওভার 4 × 9 = 13। বলো তো কে কে বুঝছো? এটা উত্তরটা সুন্দর আসে নাই, উত্তরটা সুন্দর আসে নাই কারণ আমি বানায় দিছি, এই জন্য উদ্ভট উত্তর আসছে। বাট তুমি লজিকটা বুঝছো কিনা? তোমাকে যখন বলবে যে একটা রেখা এই যে একটা বৃত্ত, কোন বৃত্ত? যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু এবং ব্যাসার্ধ a একক, এই যে x² + y² = a স্কয়ার, এই ফরম্যাট দিবে। কেন্দ্র মূল বিন্দু, তখন
স্পর্শকর শর্ত সি সমান প্লাস মাইনাস এ, এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 7, রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার, এম হচ্ছে এই রেখার ঢাল। আমি এই ফরম্যাট বানাইছি তোমাকে বোঝানোর জন্য, y ইকুয়ালস টু mx প্লাস c, ঢাল হচ্ছে x এর সহগ। বাট একটা সরলরেখার ঢাল কিন্তু তুমি ডিরেক্ট সরলরেখার সমীকরণ থেকেই বের করে ফেলতে পারো। মাইনাস x এর সহগ -3 ডিভাইড বাই y এর সহগ -2, মাইনাস মাইনাস কাটা গিয়ে +3/2, শেষ। বুঝতে পেরেছো? ফাইন। এখন এই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। খুবই ছোট প্রশ্ন, খুবই ছোট প্রশ্ন তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য সময় 30 সেকেন্ড। ভেরি গুড, এই তো বুঝতেছো। বলো, বৃত্ত কিন্তু শেষ। একাডেমিকে যে টাইপের প্রশ্ন আসে শেষ। শোনো, আগামীকালকে বৃত্ত এবং বাস্তব সংখ্যা সাইকেল 4-এ যারা আছো, বাস্তব সংখ্যা এবং বৃত্ত অধ্যায়ের প্র্যাকটিস শিট আগামীকালকের মধ্যে আপলোড হবে। আগামীকালকে সকালে গিয়ে আমি অফিসে একদম ফাইনাল চেক দিব। বৃত্ত অধ্যায়ের কাজ শেষ, বাস্তব সংখ্যাও রেডি, খালি ফাইনাল চেকটা শেষ করতে পারতেছি না। আগামীকালকের মধ্যে অবশ্যই আপলোড হবে। এই সোমবারে বৃত্ত অধ্যায় শেষ হচ্ছে, আর আগামীকালকে বাস্তব সংখ্যা শেষ হচ্ছে। আগামীকালকে বাস্তব সংখ্যার লাস্ট ক্লাস। আগামীকালকে সন্ধ্যা 6টায় কিন্তু একটা এক্সট্রা ক্লাস দিছি সাইকেল 4-এ। তো বৃত্ত অধ্যায় প্র্যাকটিস শিট এবং বাস্তব সংখ্যা প্র্যাকটিস শিট আগামীকালকে আপলোড হয়ে যাবে। তারপরে কোনটার আগে হবে? বাস্তব সংখ্যার মেগা এক্সাম, তারপরে বৃত্তের মেগা এক্সাম। হ্যাঁ, দেখো কি বলছে। এই বৃত্তের স্পর্শক এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগে আমাকে বলো, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? বলো, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, কেন্দ্র 0,0, ব্যাসার্ধ এ একক। আগেই বাইর করে ফেলো, ব্যাসার্ধ 4 একক। তোমাকে বলছে এই বৃত্তের স্পর্শক এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরলাম নির্ণয় ও স্পর্শকের সমীকরণ, ধরলাম নির্ণয় ও স্পর্শক। স্পর্শক তো অবশ্যই সরল রেখা। নির্ণয় ও স্পর্শকের সমীকরণ y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c। আমাকে বলো তো এই স্পর্শকের ঢাল কত? এই যে m, এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাল কত? ঢাল কত? tan 30। ঢাল কত? tan 30। এই সরল রেখা পড়া থাকলে এগুলো পানিবাদ, 1/√3। তাইলে এই যে দেখো y সমান 1/√3 x প্লাস c। তাহলে এখন দেখো, এই যে শুধু c এর মান বের করতে পারলে কাজ শেষ। শুধু c এর মান দেখো, x এবং y তো সরল রেখার সমীকরণে থাকবেই চলক হিসাবে। শুধু c এর মান বের করতে পারলে কাজ শেষ। লিখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি? যেহেতু এই রেখা এই বৃত্তের স্পর্শক, কন্ডিশন কি দেখো, এই কই গেল? যেহেতু এই রেখা এই বৃত্তের স্পর্শক হইলে কন্ডিশন কি? c সমান প্লাস মাইনাস এ রুট ওভার অফ 1 প্লাস এম স্কয়ার। তাহলে এখানে কি লিখবো? প্রশ্ন মতে c সমান প্লাস মাইনাস এ, এ মানে কত? এই বৃত্তের ব্যাসার্ধ। তুমি কিন্তু ডিরেক্ট এই যে নরমাল সূত্র দিয়ে করতে পারো। নরমাল সমীকরণ কি? যে এই মনে আছে নরমাল কন্ডিশনটা মনে আছে? যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ওইটা বসাইলেই কিন্তু আসবে। বাট এইভাবে করলে ছোট হয়ে যাবে, মুখস্থ রেখে দিবা। সি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, এর মান হচ্ছে 4 রুট ওভার অফ 1 প্লাস এম স্কয়ার। এটাকে স্কয়ার করে দিলে 1/3, স্কয়ার করে দিলে 1/3। তাহলে প্লাস মাইনাস 4 রুট ওভার অফ নিচে 3 উপরে 3 আর একে 4, তাহলে প্লাস মাইনাস রুট করলে নিচে √3 আর উপরে 2, 4 দুগুণে 8, শেষ। তাহলে নির্ণয় সমীকরণে এই যে সি এর জায়গায় বসায় দাও প্লাস মাইনাস 8/3, শেষ। বলো তো কে বুঝছো? 8/√3 প্লাস মাইনাস 8/√3 সুন্দর বানায় দাও, মেকআপ করে দাও। √3 দিয়ে গুণ, √3y সমান x প্লাস মাইনাস 8। তাইলে সুন্দর বানায় দাও। এইভাবে রেখে দিলে হবে, এভাবে রেখা দিলেই হবে। অথবা তুমি এক পাশে না দাও, x মাইনাস √3y প্লাস মাইনাস 8 সমান 0। বলো তো কে বুঝছো? বুঝো নাই এরকম কেউ আসো? বলো, বুঝো নাই এরকম কেউ থাকলে কমেন্ট করে বলো। বুঝো নাই এরকম কেউ থাকলে কমেন্ট করে বলো। ওকে, ঠিক আছে। ভাইয়া এক অক্ষের সাথে কোন দিকে সাথে বলে নাই। শোনো, এখানে এক অক্ষের সাথে কোন দিকে এটা নিয়ে আলাদা করে চিন্তা করা লাগবে না, কারণ উত্তর অটোমেটিক দুইটা আসবে। বুঝছো? খেয়াল করে দেখো, এই বৃত্তের স্পর্শক এক অক্ষের সাথে 30 ডিগ্রি, এনে প্লাস 30 মাইনাস 30 আলাদা চিন্তা করার দরকার নাই, কারণ উত্তর অটোমেটিক দুইটা আসবে। দেখছো? হ্যাঁ, বুঝছো ঘটনা? অটোমেটিক দুইটা আসবে, 4 হবে না। কোথায় 4 হবে?
কোথায় 4? না এখানে তো এটাকে এই যে দেখো 2 কে বর্গমূল করলে 4 কে বর্গমূল করলে 2, 7 দুগুণে 8, এখানে উত্তর অটোমেটিক 2টা আসবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আজকে কি বৃত্ত শেষ? না, তুমি এতক্ষণে কই থেকে আসছো? আরো একটা ক্লাস লাগবে বলছি না? এই যে প্রশ্নটা তোলো। মোটামুটি আজকে একাডেমিক টাইপ অলরেডি শেষ, বৃত্তের একাডেমিক টাইপ যেগুলো দরকার অলরেডি শেষ। বাট আগামী ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ করবো যেগুলো অ্যাডমিশনে আসতে পারে। বাট আগামী ক্লাসটাও করবা। এই কেউ আবার ভাইবো না যে ভাই আমার তো টার্গেট ইঞ্জিনিয়ারিং না, আমার আগামী ক্লাস করার দরকার নেই। অবশ্যই ক্লাস করবা, আগামী ক্লাসেও একাডেমিকের কিছু ম্যাথ দেখাবো। হ্যাঁ দেখো, √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 2টি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো 2টা বৃত্ত চাইছে, √2 ব্যাসার্ধ বিশিষ্ট 2টি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা আমাকে বলো, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আমার কি দরকার? কোনো একটা বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, কোনো একটা বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, আমি কি বের করব? কেন্দ্র, শুধু কেন্দ্র, শুধু কেন্দ্র, শুধু কেন্দ্র। এখন বলো, নির্ণেয় বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তাহলে কেন্দ্র কি হবে? h,0। কারণ কি x অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, কে কে জানো? ধরলাম h,0, তুমি h,0 ধরো অথবা α,0, তোমার যেটা খুশি ধরো। ভাই একটা বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপর থাকে তাহলে অবশ্যই তার কোটি শূন্য। তাহলে শুধু h এর মান বের করতে পারলে ম্যাথ শেষ না? বলো, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ √2, কেন্দ্র h,0, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কি? দাঁড়াও আগে লিখি। নির্ণয় বৃত্তের সমীকরণ এটা লাস্টে লিখলেও হবে, x - h হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, -0 তো লেখা লাগে না, সমান ব্যাসার্ধ স্কয়ার। আমাকে বলো, শুধু h এর মান বের করতে পারলে ম্যাথ শেষ না? শুধু h এর মান বের করতে পারলে ম্যাথ শেষ। এখন h এর মান কেমনে বের করব? নির্ণয় বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে, মানে কি? মানে এই রেখাটা নির্ণয় বৃত্তের স্পর্শক, এই রেখাটা নির্ণয় বৃত্তের স্পর্শক। প্রশ্ন মতে কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এবং x এর জায়গায় বসাতে হবে h, y এর জায়গায় 0 +1, y এর জায়গায় 0 +1। এটা সলভ করে বলো h এর মান কত? সেই বুঝছো কত সুন্দর ম্যাথ? কে কে বুঝছো? দেখো আমি আবার বলি, h এর মান বের করতে পারলেই কাজ শেষ, কারণ কোটি শূন্য। তাহলে যেহেতু নির্ণয় বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে, তার মানে এই রেখাটা নির্ণয় বৃত্তের স্পর্শক। তো এই রেখা যদি নির্ণয় বৃত্তের স্পর্শক হয়, শর্ত কি? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। দেখো ব্যাসার্ধ হচ্ছে √2, আর এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব এই যে x এর জায়গায় বসাই দিছি h, y এর জায়গায় 0, আর নিচে √x এর সহগ 1k স্কয়ার করলে 1 প্লাস y এর সহগ 1k স্কয়ার করলে 1। এখন খেয়াল করে দেখো কি হবে, h + 1 সমান √2 আর √2 গুণ করলে 2, বাট মডুলাস তুলে দিয়েছি প্লাস মাইনাস, এই √2 আর √2 গুণ করলে 2 প্লাস মাইনাস, তাহলে h যদি এখানে প্লাস হয় 2 থেকে 1 গেলে 1, যদি এখানে মাইনাস হয় -2 -1 -3, তুমি একবার চিন্তা করবে +2, তাহলে 2 থেকে 1 গেলে 1, আর -2 হলে -2 -1 -3 শেষ। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ দেখো, একবার h এর জায়গায় বসাবো 1, একবার h এর জায়গায় 1, এটাকে স্কয়ার করলে কত? 2, আরেকবার h এর জায়গায় -3, x - a +3। তারপর তুমি মেকআপ করে দিবা। বলো কে কে বুঝছো? এই যে এরা হচ্ছে নির্ণেয় দুইটা বৃত্ত। কে কে বুঝছো? আসলেই কে কে বুঝছো? বলো, চমৎকার ম্যাথ না? চমৎকার ম্যাথ। আসলেই কে কে বুঝছো? কে কে সত্যি সত্যি বুঝছো আর কে কে মিথ্যা বুঝছো? তো এই ছিল আজকে ক্লাস। আজকে এই পর্যন্ত রেখে দিলাম। আগামী ক্লাসে চমৎকারভাবে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে চমৎকারভাবে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই রেখে দিলাম। তো সোমবারে সাইকেল 1-এ বৃত্তের শেষ ক্লাস। আমরা আগামী ক্লাসে আরো চমৎকার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একদম ডিরেক্ট হুবহু চলে আসতে পারে এরকম আরো কিছু ম্যাথ করব। তো আমাদের সাইকেল 1-এ এই সপ্তাহে ত্রিকোণমিতি, সরল রেখা, বৃত্ত শেষ হয়ে যাচ্ছে।
তারপর ত্রিকোণমিতিক অনুপাত। শোনো, সাইকেল 1-এর অধ্যায়গুলো কিন্তু সবচেয়ে বড় বড়, সাইকেল 2, সাইকেল 4 এগুলো দেখতে দেখতে শেষ হয়ে যাবে, বুঝতেছো? তো অধ্যায় 6, এরপরে আমরা বৃত্ত শেষ করে অধ্যায় 6 পড়ব। অধ্যায় 6 4 ক্লাস এনাফ। অধ্যায় 6 9 10-এর ত্রিকোণমিতি। আচ্ছা, তোমাদের শর্ট সিলেবাসে কি 9 10-এর ত্রিকোণমিতি ছিল না? তোমরা 9 10-এর ত্রিকোণমিতি যা পড়ছো ওগুলাই চ্যাপ্টার 6। এসএসসি ত্রিকোণমিতি যেটা ছিল ওইটাই হায়ার ম্যাথে চ্যাপ্টার 6। ওই জন্য ওইটা অতটাও বেশি লাগবে না, মানে বড় বড় ক্লাস নিলে 2 থেকে 3 ক্লাসেই হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করো না। আর অধ্যায় 6 থেকে কোনো সৃজনশীল হয় না। শোনো শোনো, সাইকেল 1-এ যে 4টা অধ্যায়, তার মধ্যে সরল রেখা থেকে হুবহু একটা সৃজনশীল হবে, 2টাও হইতে পারে। বৃত্ত থেকে হুবহু সৃজনশীল আসবে। ত্রিকোণমিতির 7ম অধ্যায় থেকে সৃজনশীল আসবে। আর 6ষ্ঠ অধ্যায়, ফার্স্ট পেপারের 6ষ্ঠ অধ্যায় থেকে কোনো সৃজনশীল হয় না। বড় জোর হয় কি, যে অন্য একটা অধ্যায়ের সৃজনশীলের ক নাম্বারের প্রশ্নটা 6ষ্ঠ অধ্যায় থেকে আসে, এরকম, বুঝছো? কাজেই অত প্যারা নাই, ঠিক আছে? তো আর যাদের 7ম অধ্যায় পড়া হয়ে গেছে, 6ষ্ঠ অধ্যায় এখন তোমার কাছে মনে হবে পানিভাত। তো এই ছিল আজকে ক্লাস। দেখা হবে সোমবারে বৃত্ত অধ্যায়ের শেষ ক্লাসে। আর যারা সাইকেল 4-এ আসো, আগামীকাল সন্ধ্যা 6টায় কিন্তু ক্লাস আছে, বাস্তব সংখ্যা অধ্যায়ের লাস্ট ক্লাসটা। একটা ক্লাস হইলেই বাস্তব সংখ্যা শেষ হয়ে যাবে, আগামীকালকে হবে। আর সাইকেল 4-এ তো ম্যাক্সিমামে হয়তো আসো। তো শোনো, শুক্রবারে যেহেতু তোমাদের ফিজিক্স ব্যাচে পরীক্ষা আছে, মেগা এক্সাম, কোনো সমস্যা নাই, আমি প্রয়োজন হলে বাস্তব সংখ্যার মেগা এক্সাম শুক্রবারের পরিবর্তে সোমবারে বা মঙ্গলবারে পিছিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হচ্ছে, টাটা।